ডিয়ার স্টুডেন্টস, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ক্লাস। আজকে আমরা পড়ব ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম। তো ফ্যাটি অ্যাসিডের অন্যান্য যে ধর্মগুলো সেগুলো আমরা দেখেছি, ঠিক আছে। তো এখন আমরা পড়ব ফ্যাটি অ্যাসিড কীভাবে তৈরি হয়, ফ্যাটি অ্যাসিডের নামকরণ, ফ্যাটি অ্যাসিডের ইভেন প্রস্তুতিটাও আমরা দেখেছি। এরপর দেখো ফ্যাটি অ্যাসিডের রাসায়নিক ধর্ম, ঠিক আছে। অম্লীয় ধর্ম, তো আমরা জানি যে নাম যেহেতু অ্যাসিড, তার মানে এর মধ্যে অম্ল ধর্ম অবশ্যই আছে, ঠিক আছে। সকল ফ্যাটি অ্যাসিড হলো দুর্বল অ্যাসিড। ফ্যাটি অ্যাসিড সমূহ জলীয় দ্রবণে সামান্য পরিমাণে আয়নিত হয়। তো ফ্যাটি অ্যাসিড খুব অল্প পরিমাণে আয়নিত হয়, এটা দুর্বল অ্যাসিড, খুবই দুর্বল অ্যাসিড। ফ্যাটি অ্যাসিডের জলীয় দ্রবণ নীল লিটমাসকে লাল করে, তো অম্ল করে লাল। আমরা জানি যে কোনো অ্যাসিডই তোমার নীল লিটমাসকে লাল করে, ঠিক একইভাবে ফ্যাটি অ্যাসিডও নীল লিটমাসকে লাল করবে। ফ্যাটি অ্যাসিড ক্ষারের সাথে বিক্রিয়া করে লবণ ও পানি উৎপন্ন করে। অ্যাসিড এবং ক্ষারের যে নর্মাল প্রশমন বিক্রিয়া সেটি এখানে হবে। অ্যাসিড, এটা হচ্ছে অ্যাসিড, এবং সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে ক্ষার। তো আমরা জানি ক্ষারের ধনাত্মক অংশটি অ্যাসিডের যে হাইড্রোজেন আয়নটা আছে সেটাকে রিপ্রেজেন্ট করে রিপ্লেস করে দিয়ে সেখানে সোডিয়াম ইথানয়েড লবণ তৈরি হবে, আর হাইড্রোজেন আয়ন এবং ক্ষারের যে ওএইচ সেটা মিলে পানি তৈরি হবে। এটা একটা ইউনিভার্সাল বিক্রিয়া, সবসময় এইভাবেই বিক্রিয়া হবে অ্যাসিড এবং ক্ষারের মধ্যে, সেটা দুর্বল হোক, মৃদু হোক, তারপর গাঢ় হোক, যেটাই হোক না কেন। ইথানোয়িক অ্যাসিড সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণে, ইথানোয়িক অ্যাসিড কি করবে, সোডিয়াম হাইড্রোক্সাইডের জলীয় দ্রবণের সাথে বিক্রিয়া করে সোডিয়াম ইথানয়েড ও লবণ ও পানি উৎপন্ন করে, সেটাই আমরা এখানে দেখলাম, ঠিক আছে। এরপর হচ্ছে ভিনেগার। আমরা ভিনেগার সবাই চিনি, ভিনেগার নাম অ্যাটলিস্ট শুনেছি, যারা খাদ্য সংরক্ষণ করে তারা জানে, আচার বানায় তারা জানে যে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলে। তাহলে ভিনেগার, হোয়াট ইজ ভিনেগার? ভিনেগার হচ্ছে ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণ, অর্থাৎ তোমার 90 থেকে 96% থাকবে পানি, ঠিক আছে। 90 থেকে 96% পানি থাকবে, আর বাকি 4 থেকে 10% থাকবে অ্যাসিটিক অ্যাসিড, তাহলে সেটাকে আমরা বলবো ভিনেগার। আবার একটু আগে আমরা পড়লাম তোমার ফরমালিন। ফরমালিন কি ছিল? ওটা ছিল মিথানল বা ফর্মালডিহাইড। তো ফর্মালডিহাইডের কয় পার্সেন্ট দ্রবণ ছিল? ওটা 40% দ্রবণ। কত ছিল? 40% দ্রবণকে ফর্মালডিহাইড বা মিথানলের 40% দ্রবণকে আমরা বলতাম ফরমালিন। আর এইখানে ফ্যাটি অ্যাসিড অর্থাৎ ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে আমরা বলতেছি ভিনেগার। তাহলে ভিনেগার আসলে কিছুই না, এটা হচ্ছে অ্যাসিড একটা। তো এটা কি করে? সাধারণত ব্যাকটেরিয়া জন্মাতে বাধা দেয়। ভিনেগার খাবার তৈরিতে ও খাদ্য সংরক্ষণ হিসেবে কাজ করে। এ দ্রবণ মৃদু অম্লীয় বলে খাদ্যে ব্যবহার করলে খাদ্যে ব্যাকটেরিয়া এবং ইস্ট জন্মাতে পারে না, ফলে খাদ্য পচে না। তো আমরা জানি যে কোনো খাদ্য পচার প্রধান কারণ হচ্ছে সেখানে ব্যাকটেরিয়া জন্মানো। যে কোনো রান্না করা খাবার বা এমনিতে নর্মাল খাবার রেখে দিলে এখানে কিছুদিন পর বা একটা নির্দিষ্ট সময় পর ইস্ট জন্মায়। তো ইস্টের শত্রু হচ্ছে অ্যাসিড। তো অ্যাসিড যদি ব্যবহার করা হয় তাহলে ইস্ট জন্মাইতে পারে না, সে মারা যায়, জন্মাইলেও সেটা মারা যায়, ঠিক আছে। এই জন্য যে কোনো খাবারের মধ্যে যদি আমরা অ্যাসিড জাতীয় কিছু জিনিস মিশিয়ে দেই তাহলে সেই খাবারটি সহজে নষ্ট হয় না, ঠিক আছে। আবার সব ব্যাকটেরিয়া যে খাবার নষ্ট করে বিষয়টা তা না, বিষয় নষ্ট করা ব্যাকটেরিয়াগুলো। আচ্ছা, যাই হোক, আমরা জানি যে টক দইও এক ধরনের ব্যাকটেরিয়া থাকে। তো ওই ব্যাকটেরিয়া কিন্তু আলাদা ব্যাকটেরিয়া। তো হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুত। তো আমরা হাইড্রোকার্বন থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড সব কটাই প্রস্তুত করা যাবে। শুধুমাত্র হাইড্রোকার্বনের কি করা হবে? হাইড্রোজেনের জায়গায় অ্যালকোহলের জন্য ওএইচ প্রবেশ করবে, অ্যালডিহাইডের ক্ষেত্রে সিএইচও প্রবেশ করবে, আর জৈব অ্যাসিডের ক্ষেত্রে কার্বক্সিল মূলক প্রবেশ করবে, ঠিক আছে। ওকে, তাহলে আমরা দেখি। তো হাইড্রোকার্বন থেকে ধাপে ধাপে এগুলো তৈরি করা যায়, ঠিক আছে। তোমরা বিভিন্ন প্রকার অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড প্রস্তুতির কথা জেনেছো। পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে হাইড্রোকার্বন, অ্যালকেন, অ্যালকিন এবং অ্যালকাইন, এবং এই হাইড্রোকার্বন থেকেও অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিড প্রস্তুত করা যায়। অর্থাৎ পেট্রোলিয়াম থেকে যে হাইড্রোকার্বনগুলো আমরা পাই, মিথেন পাই বা অন্যান্য উচ্চ কার্বন বিশিষ্ট অ্যালকেনগুলো পাওয়া যায়, সেগুলো থেকে অ্যালকোহল, অ্যালডিহাইড এবং জৈব অ্যাসিড তোমার সাধারণত শিল্প কারখানায় তৈরি করে এগুলো বিক্রি করা হয়। যে সূর্যালোকের উপস্থিতিতে সম্পৃক্ত হাইড্রোকার্বন বা
অ্যালকেন হ্যালোজেনের সাথে সম্পৃক্ত হাইড্রোকার্বন, যেটা দ্বিবন্ধন বা ত্রিবন্ধন থাকবে না, অ্যালকেন হ্যালোজেনের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল হ্যালাইড উৎপন্ন করে। এটা আমরা সবার পড়েছি যে ক্লোরিনের সাথে বিক্রিয়া করে, ব্রোমিনের সাথে বিক্রিয়া করে সূর্যালোক, ইউভি রে। তো যে বিক্রিয়াটা আমরা পড়েছিলাম কার্বন মিথেনের সাথে বিক্রিয়াগুলো করেছিলাম, তোমার এখানে ইউভি রে থাকে, তাহলে প্রথমে হয় কি মিথাইল ক্লোরাইড। ঠিক আছে, যদি অধিক দেওয়া হয় তাহলে ডাইক্লোরোমিথেন হয়, তারপর ট্রাইক্লোরোমিথেন হয়, তারপর টেট্রাক্লোরোমিথেন হয়, এরকম করি CCl4 একটা একটা করে। তো প্রথমে যেটা প্রথম ধাপে তৈরি হয় ক্লোরোমিথেন। এটা শুধু মিথেনের সাথে না, যদি ইথেনের সাথে বিক্রিয়া করে সেক্ষেত্রে ক্লোরো ইথেন তৈরি হবে CH3। এটার সাথে যদি ক্লোরিন বিক্রিয়া করে সেক্ষেত্রে CH3, এই CH2 পরের যে এখানে আছে একটা হাইড্রোজেন সরে গিয়ে সেখানে ক্লোরিন ঢুকবে। ঠিক আছে, এটা ক্লোরো ইথেন। এবার ক্লোরো ইয়া হইতে পারে, প্রোপেন হইতে পারে, ক্লোরো বিউটেন হইতে পারে, এরকম যত অ্যালকেন আছে এগুলো হচ্ছে সম্পৃক্ত হাইড্রোকার্বন। এর সাথে ক্লোরিন, শুধু ক্লোরিন না, ব্রোমিনের সাথে, এখানে ক্লোরিন না দিয়ে আমরা ব্রোমিন দিই সেক্ষেত্রে ব্রোমিন হাইড্রোজেনকে রিপ্লেস করে দেবে। ঠিক আছে, তো এগুলো একই রকম বিক্রিয়া হবে। তোমরা ইতোমধ্যে জেনেছো সূর্যালোকের অতিবেগুনি রশ্মির উপস্থিতিতে কিভাবে মিথেনের সাথে ক্লোরিন বিক্রিয়া করছে। হাইড্রোজেন পার অক্সাইডের উপস্থিতিতে অ্যালকিন হাইড্রোজেন ব্রোমাইডের সাথে বিক্রিয়া করে অ্যালকাইল ব্রোমাইড উৎপন্ন করে। ঠিক আছে, ক্লোরিন। আবার আমরা এটা তো হ্যালোজেনের সাথে সম্পৃক্তগুলোর সাথে বিক্রিয়া হলো, আবার অসম্পৃক্তর ক্ষেত্রেও কি এই সেম বিক্রিয়াগুলো হয়। যেমন আমরা দেখেছি যে CH2 ডাবল বন্ড অফ CH2। ঠিক আছে, তো এইখানে যখন ব্রোমিন দেওয়া হয় আর এখানে প্রভাবক হিসেবে থাকে তোমার হাইড্রোজেন পার অক্সাইড, তো এখানে কি হয়, এই ডাবল বন্ডটা ভেঙে যায়, ডাবল বন্ড ভেঙে গিয়ে তোমার সিঙ্গেল বন্ড হয়, সিঙ্গেল বন্ড CH2 থাকে। তখন দুইটা দুইটা করে হাত আরো ফাঁকা হয়ে গেল, এই কার্বনের তোমার একটা করে হাত ফাঁকা হয়ে গেল, তাই না? একটা করে হাত, তাহলে এখানে একটা ব্রোমিন ঢুকে এই কার্বনের সাথে আর একটা ব্রোমিন ঢুকে, তাহলে এখানে ডাইব্রোমো ইথেন তৈরি হয়, ডাইব্রোমো ইথেন তৈরি হয়। ঠিক আছে, আর যদি এখানে ব্রোমিন না দিয়ে হাইড্রোজেন পার অক্সাইড, যদি এখানে তোমার ব্রোমিন না দিয়ে হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হয়, যদি কি দেওয়া হয়, ব্রোমিন না দিয়ে হাইড্রোজেন ব্রোমাইড দেওয়া হয়, সেক্ষেত্রে কি হবে, একদিকে ব্রোমিন প্রবেশ করবে আর একদিকে কি প্রবেশ করবে, হাইড্রোজেন প্রবেশ করবে। তাহলে সেক্ষেত্রে কি হবে, এইদিকে CH3 হবে আর CH2 ব্রোমিন। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ব্রোমাইড, হাইড্রোজেন আয়োডাইড, যে কোনো, যেমন যদি তোমরা যদি হাইড্রোজেন আয়োডাইড দাও তাহলে এখানে হবে ক্লোরো মানে তোমার হবে তোমার হবে ব্রোমো ইথেন, তখন ওটা হবে আয়োডো ইথেন তৈরি হবে। তখন কি হবে, CH3CH2I হবে, হাইড্রোজেন আয়োডাইড যদি দেই, তো যে কোনো হাইড্রোজেন হ্যালাইড দিলেই তোমার কি হবে, এই বিক্রিয়াগুলো হবে। তাহলে অর্থাৎ অ্যালকাইল হ্যালাইড তৈরি হবে। অ্যালকাইল হ্যালাইড দুইভাবে তৈরি হচ্ছে, একটা হচ্ছে মিথেন থেকে তৈরি হচ্ছে, মিথেন থেকে সরাসরি ক্লোরিনের বিক্রিয়া ইউভি রে এর সাথে, আর যদি ইথেন এবং ইথাইন হয় তাহলে সেগুলোর ক্ষেত্রে হাইড্রোজেন ব্রোমাইড, ইভেন ইথাইনের সাথেও এই বিক্রিয়াগুলো হবে হাইড্রোজেন ব্রোমাইডের। ঠিক আছে, তো তো এইভাবে বিক্রিয়াগুলো হবে। তো এরপর এই অ্যালকাইল হ্যালাইড, এটা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করলে অ্যালকোহল উৎপন্ন হয়, এটা আমরা অলরেডি দেখেছি। এই অ্যালকাইল হ্যালাইড যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করে, অর্থাৎ কোনো একটা ক্ষারের সাথে বিক্রিয়া করে, তাহলে সেখানে কি উৎপন্ন হয়, অ্যালকোহল তৈরি হয়। উৎপন্ন অ্যালকোহলকে শক্তিশালী জারক পটাশিয়াম পারম্যাঙ্গানেট এবং সালফিউরিক অ্যাসিড দ্বারা জারিত করলে প্রথমে এলডিহাইড বা কিটোন, পরবর্তীকালে জৈব অ্যাসিডে পরিণত হয়। ঠিক আছে, তাহলে এই বিক্রিয়াগুলো ধাপে ধাপে ঘটে। তো প্রথমে তাহলে এই বিক্রিয়াগুলোকে যদি আমরা একসাথে দেখি, তোমার ধাপে ধাপে যে কিভাবে তোমার একটা অ্যালকেন থেকে আমরা ধাপে ধাপে জৈব অ্যাসিড তৈরি করব। ঠিক আছে, তো সেই জিনিসটাকে যদি আমরা এখানে দেখার চেষ্টা করি, তাহলে প্রথমে আমরা ধরে নিলাম আমরা ইথেন, আমরা CH3 একটা ছোট ইয়ে নিলাম, 2 কার্বন বিশিষ্ট অ্যালকেন নিলাম আমরা। এই অ্যালকেনের সাথে প্রথমে আমরা কি করতে পারি, ক্লোরিনের বিক্রিয়া ঘটাতে পারি ইউভি রে এর উপস্থিতিতে, বা মিথেনের ক্ষেত্রে, বা আমরা হাইড্রোজেন ব্রোমাইড দিই, এটাই হচ্ছে বেশি গুরুত্বপূর্ণ। তো হাইড্রোজেন ব্রোমাইড দিয়ে এখানে তাহলে প্রভাবক হিসেবে আমাদেরকে দিতে হবে তোমার
হাইড্রোজেন পার অক্সাইড। তো এই বিক্রিয়া যদি দেই তখন এখানে তোমার কি হবে, তাহলে আমরা ইথেন থেকে না করি, ইথাইন থেকে করি, ঠিক আছে? ইথিন থেকে, বিক্রিয়াটা ইথিন থেকে ঘটাই। দুইটাই দেখাচ্ছি। তাহলে ইথিন হইল, তাহলে এইখান থেকে যখন আমরা কি করব, এই বিক্রিয়াটা হবে, তাহলে কি হবে, এই দ্বিবন্ধনটা ভেঙে যাবে। তাহলে দ্বিবন্ধন ভেঙে এখানে একটা হাইড্রোজেন এখানে যুক্ত হবে, তাহলে CH3 হবে। আর এইখানে যে এই কার্বনের যে একটা হাত ফাঁকা হবে, এখানে CH2 আর এখানে ব্রোমিনটা প্রবেশ করবে, তাহলে ব্রোমো ইথেন তৈরি হলো। অথবা CH3 প্লাস ক্লোরিন, যেটা প্রথমে লিখেছিলাম তোমার, এটা ইউভি এর উপস্থিতিতে এখানে তোমার ক্লোরো ইথেন তৈরি হবে, ঠিক আছে? তো যেভাবে তৈরি হোক না কেন, এটার নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এই জিনিসটার নাম হচ্ছে কি অ্যালকাইল হ্যালাইড, অর্থাৎ এইটুকু হচ্ছে কি অ্যালকাইল মূলক, ঠিক আছে? এইটুকু হচ্ছে অ্যালকাইল মূলক, এটা হচ্ছে হ্যালোজেন মূলক, এই জন্য এর নাম হচ্ছে অ্যালকাইল হ্যালাইড। এটা হচ্ছে জেনারেল নাম। আর এর স্পেসিফিক এই দুইটা জিনিসের নাম, এটা হচ্ছে অ্যালকাইল হ্যালাইড মানে কি ইথাইল ব্রোমাইড অথবা ইথাইল ক্লোরাইড। এটাকে যদি বলি তাহলে নামটা কি হবে, ইথাইল ক্লোরাইড, ঠিক আছে? এর নাম হবে ইথাইল ক্লোরাইড। অথবা আরো একটা নাম আছে, এটাকে ক্লোরো ইথেনও বলা হইতে পারে, ঠিক আছে? এটা তো এটা ইউপ্যাক নাম না, ইউপ্যাক নাম হচ্ছে এইটা, ঠিক আছে? তো এটা ক্লোরো ইথেন এমনি ব্যবহারিক নাম, এটাকে ক্লোরো ইথেন বলা যাবে। আর এটাকে বলা হবে তাহলে কি, এটা হবে ইথাইল ব্রোমাইড অথবা ব্রোমো ইথেন। তো তাহলে আগে আমরা কি করলাম, তাহলে অ্যালকিন এবং অ্যালকেন, এটা হচ্ছে অ্যালকেন ইথেন এবং ইথিন, এই দুইটা থেকেই আমরা কি করলাম, অ্যালকাইল হ্যালাইড তৈরি করলাম। এরপর এই অ্যালকাইল হ্যালাইডকে যদি আমরা সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে বিক্রিয়া করাই, CH3CH2, এটার সাথে আমরা কি কার বিক্রিয়া করাবো, ক্ষারের যদি বিক্রিয়া করাই, তাহলে এই ক্ষারের বিক্রিয়ায় এখানে কি উৎপন্ন হবে, তোমার CH3CH2, এই যে ক্ষারের OH, এই OH-টা এখানে প্রবেশ করবে, ঠিক আছে? এরা অ্যালকোহল মূলক, ঠিক আছে? হাইড্রোক্সিল মূলক যুক্ত হবে। আর সোডিয়াম এবং ব্রোমিন বিক্রিয়া করে এখানে সোডিয়াম ব্রোমাইড লবণ তৈরি করবে, ঠিক আছে? তাহলে এই যে হয়ে গেল তোমার অ্যালকোহল। ওকে, আচ্ছা, এখন এই অ্যালকোহলের সাথে, অ্যালকোহল থেকে আমরা জানি আবার কি হয়, অ্যালডিহাইড প্রস্তুত করা যায়। এরপর তোমার এই যে অ্যালকোহলটা উৎপন্ন হইলো, CH3CH2OH, এইটাকে যদি তোমার এগুলো হচ্ছে শক্তিশালী জারক, পটাশিয়াম ডাইক্রোমেট আর তোমার পটাশিয়াম হাইড্রোক্সাইড, সালফিউরিক অ্যাসিড, পটাশিয়াম ডাইক্রোমেট আর সালফিউরিক অ্যাসিড, এগুলো এই দুইটা মিলে জাইমান অক্সিজেন তৈরি হয়, ঠিক আছে? H2SO4। তাহলে এই দুইটা মিলে কি তৈরি হয়, এখানে জাইমান অক্সিজেন তৈরি হয়। এখানে আমরা প্লাস জাইমান অক্সিজেন দিতে পারি। জাইমান অক্সিজেনটা আসে মূলত এই জারক থেকে। তো এইখানে যখন এই শক্তিশালী জারক যখন এখানে প্রবেশ করবে, তখন হবে কি CH3CHO তৈরি হবে, ঠিক আছে? এইখানে তোমার এই যে এই অ্যালডিহাইডটা উৎপন্ন হবে। ওকে, এই অ্যালডিহাইড উৎপন্ন হবে আর এখানে পানি উৎপন্ন হবে, ঠিক আছে? তাহলে এই যে অ্যালডিহাইড উৎপন্ন হইলো, তো এই অ্যালকোহল থেকে অ্যালডিহাইড উৎপন্ন হলো। আবার আমরা জানি যে তোমার ইয়া থেকেও অ্যালডিহাইড উৎপন্ন হয়। তোমার সরাসরি যে তোমার ইয়া আছে, তোমার সরাসরি ইয়া থেকেও, ইথাইন থেকেও অ্যালডিহাইড তোমার ইথানল উৎপন্ন করা যায়, এটাও আমরা জানি। ইথাইনের সাথে যদি আমরা পানি মিশাই দেই, তাই না? ইথাইন দেখো, এই যে ইথাইন, এটা তো হইলো, এটা ধারাবাহিক বিক্রিয়া। আবার CH3 এটার সাথে যদি আমরা কি করি, পানি যুক্ত করি, তাহলেও কিন্তু এখানে কি হবে, তোমার ইথানল উৎপন্ন হবে, CH3CHO। তাহলে এখানে H আর OH, ঠিক আছে? H, তাহলে একটা H এখানে যাবে আর OH-টা এর সাথে যুক্ত হয়, এরকম করে তোমার ইথানল তৈরি হবে, এইভাবে, ঠিক আছে? তো এটাও হইতে পারে, বাট আমরা তো দেখতেছি একটা নির্দিষ্ট অ্যালকেন থেকে প্রথমে আমরা কি করবো, অ্যালকোহল তৈরি করব। তারপর সেই অ্যালকোহল থেকে আমরা কি করব, এই তোমার কিটোন তৈরি করব বা অ্যালডিহাইড তৈরি করব। তারপর এই অ্যালডিহাইডকে আবার কি করব, জারিত করব আমরা। তো এটা এক্সট্রা হিসাবে আমরা রেখে দিলাম, ঠিক আছে? সরাসরি তৈরি করা যায়,
আবার এই যে অ্যালডিহাইড আছে, এই অ্যালডিহাইডকে যদি আমরা আবার জাইমান অক্সিজেন দ্বারা কি করি, জারিত করি, এটা আসবে কোত্থেকে, এটাও আসবে তোমার পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিডের, এটা হচ্ছে জারক, এখান থেকে জাইমান অক্সিজেন উৎপন্ন হবে, হয়ে এইখানে তোমার কি হবে CH3COO, এই অর্থাৎ অ্যাসিটিক অ্যাসিড তৈরি হবে। ঠিক আছে, তাহলে এই যে প্রসেস, এই প্রসেসে মূলত একটা অ্যালকেন থেকে কি হবে, একটা অ্যালকেন থেকে তোমার আমরা ধাপে ধাপে অ্যালকোহল, অ্যালকোহল থেকে অ্যালডিহাইড, অ্যালডিহাইড থেকে আমরা ইয়া তৈরি করলাম। ঠিক আছে, ওকে। আর এই বিক্রিয়া প্রভাবক আছে, আমরা জানি 20% সালফিউরিক অ্যাসিড, 2% মার্কিউরিক সালফেট, এগুলা এখানে প্রভাবক আলাদা। আর ঠিক আছে, তাহলে এই হচ্ছে 3টা ধাপ। তো এটাকে যদি আমরা এক লাইনে লিখি, তাহলে আমরা, তোমরা দেখো এক লাইনে এটাকে যদি আমরা উপস্থাপন করি, মনে করো যে CH4 এর সাথে আমরা ক্লোরিন দিলাম, ঠিক আছে, এখানে ইউভি দিলাম, তাহলে এখানে কি হলো, ক্লোরোইথেন তৈরি হইলো, CH3Cl। তবে এটার সাথে যদি আমরা এবার কি দেই বলো দেখি, সোডিয়াম হাইড্রোক্সাইড দেই, তাহলে সোডিয়াম হাইড্রোক্সাইড দিলে কি হবে, মিথানল তৈরি, মানে এখানে না আমরা মিথেন সাথে ইথেন দিয়ে শুরু করি, তার কারণ আচ্ছা হবে, এটা দিয়েও হবে, কিন্তু এই কম আসবে, জাস্ট বোঝার জন্যই বলতেছি। ঠিক আছে, তাহলে এখানে কি হবে, মিথানল তৈরি হবে। এই মিথানলকে যখন আমরা কি করব, জাইমান অক্সিজেন দিব, তো জাইমান অক্সিজেন আসবে কোত্থেকে, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড থেকে আসবে, তাহলে CHO হবে। ঠিক আছে, এখানে হবে। আর এটা তোমার ফর্মালডিহাইড হলো প্রথমটা, তারপর পরে যদি আবার আমরা জারিত করি, তাহলে HCOOH, এইভাবে কি হবে তোমার এক ধাপে আমরা দেখালাম। এটা তোমরা এই বিক্রিয়াটা তোমরা অ্যাসিটিক তোমার ইথেনের সাথে দেখানোটাই সবচেয়ে বেটার। ঠিক আছে, আমি তোমার মিথেন দিয়ে দেখালাম, তোমরা ইথেন দিয়ে ট্রাই করবা। ঠিক আছে, এটা হলো কি এক নজরে বিক্রিয়া, সাধারণত পরীক্ষায় এইভাবে আসে। ঠিক আছে, পরীক্ষায় সাধারণত এইভাবে আসে তোমাদের, যে এরকম একটার পর একটা একটার পর একটা এইভাবে কি হচ্ছে তোমার জিনিস তৈরি হচ্ছে। ঠিক আছে, তাহলে একটা ইথেন থেকে আমরা একদম অ্যাসিড পর্যন্ত তৈরি করে ফেললাম। ঠিক আছে, ওকে। তো পরের অংশে আসি আমরা, তাহলে তাহলে আমরা এখানে দেখে ফেললাম বিষয়টা। ওকে, আচ্ছা, তো আচ্ছা পরবর্তীকালে জৈব অ্যাসিড তৈরি হবে। আচ্ছা, ঠিক আছে, তাহলে আমাদের এই পর্যন্ত হয়ে গেল। এরপর হচ্ছে 2 নম্বর, এবার অন্য পদ্ধতিতে, এটা হচ্ছে প্রথম পদ্ধতি। 2 নম্বর পদ্ধতি হচ্ছে যে ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনকে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় অ্যালকিন এবং 60 ATM চাপে জলীয় বাষ্পের সাথে যদি, অর্থাৎ পানি এর সাথে যদি বিক্রিয়া করে, তাহলে অ্যালকোহল উৎপন্ন হয়। তাহলে এটাও অ্যালকোহল একটা উৎপন্ন। ঠিক আছে, ফসফরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকিনকে, তাহলে অ্যালকিনকে সেটা হচ্ছে কি CH2 ডাবল বন্ড CH2, এখানে যদি কি করা হয়, তোমার পানি দেওয়া হয়, এটা গ্যাস হয়ে যাবে। ঠিক আছে, আর এখানে তোমার 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং 60 ATM চাপ, এই চাপে যদি দেওয়া হয়, তাহলে এখানে সরাসরি কি হবে, এটা অ্যালকোহলে পরিণত হবে। ঠিক আছে, CH3 CH2OH, তো এই যে ইথাইল অ্যালকোহলে পরিণত হবে। ঠিক আছে, তো 2% মার্কিউরিক সালফেট এবং 20% সালফিউরিক অ্যাসিডের উপস্থিতিতে অ্যালকাইনকে, যেটা আমি অলরেডি দেখিয়েছি, অ্যালকাইনের সাথে যদি পানির বিক্রিয়া হয়, তাহলে অ্যালডিহাইড উৎপন্ন হয়। তাহলে অ্যালকিন থেকে হচ্ছে, অ্যালকিন এবং পানি যখন বিক্রিয়া করতেছে তখন হচ্ছে অ্যালকোহল, আর যখন অ্যালকাইন হচ্ছে সেখানে হাইড্রোজেনের পরিমাণ কম, এই জন্য ওখানে উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড। অ্যালকাইন থেকে হচ্ছে অ্যালডিহাইড। ঠিক আছে, তাহলে আমরা যদি বিক্রিয়া দুইটাকে এইভাবে দেখার চেষ্টা করি, তাহলে দেখো, তাহলে যখন আমরা অ্যালকিনের সাথে বিক্রিয়া করতেছি, CH2 ডাবল বন্ড CH2, এটা হচ্ছে তোমার ইথিন। এই ইথিনকে যখন আমরা কি করতেছি, পানির সাথে বিক্রিয়া ঘটাচ্ছি, CH2O, এবং এখানে তোমার প্রভাবক হিসেবে থাকতেছে 300 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা আর 6 ATM চাপ যদি হয়, সেক্ষেত্রে এখানে কি উৎপন্ন হচ্ছে, 60 ATM চাপ। ঠিক আছে, 60 ATM চাপ, এখানে উৎপন্ন হচ্ছে তোমার অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। আবার
যদি ইথাইনের সাথে বিক্রিয়া করতেছি আমরা, 3 বন্ড যদি থাকে, এটার সাথে যখন একইভাবে আমরা কি দিচ্ছি, পানি দিচ্ছি, কিন্তু এখানে প্রভাবক হিসেবে থাকতেছে তোমার মার্কিউরিক সালফেট এবং তোমার সালফিউরিক অ্যাসিড, হাইড্রোজেন সালফেট। এটা খুব সম্ভবত 2%, আর এটা হচ্ছে 20%। ঠিক আছে, তো এখানে উৎপন্ন হচ্ছে অ্যালডিহাইড, CH3CHO। ঠিক আছে, তাহলে এখানে হাইড্রোজেনের পরিমাণ বেশি আছে তুলনামূলকভাবে, এই জন্য এখানে অ্যালকোহল উৎপন্ন হচ্ছে। ঠিক আছে, এখানে এইচ আর OH, এই দুইটা যখন এখানে এইচ প্রবেশ করতেছে, এখানে OH প্রবেশ করতেছে, তখন হচ্ছে অ্যালকোহল। ঠিক আছে, তোমার আমি যদি এই জিনিসটাকে এখানে যদি তোমাদের ভেঙ্গে দেখাই, তাহলে দেখো CH2 ডাবল বন্ড ভেঙ্গে সিঙ্গেল বন্ড হচ্ছে। যখন সিঙ্গেল বন্ড হচ্ছে তখন এইখানে এর একটা হাত ফাঁকা আছে, এর একটা ফাঁকা হাত আছে। তাহলে পানি ভেঙ্গে, তো পানির মধ্যে কি আছে, পানির মধ্যে আছে এইচ আর OH, এই এইচটা চলে যাচ্ছে এখানে, তাহলে হচ্ছে কি CH3, আর OH চলে আসতেছে এখানে, তাহলে হচ্ছে কি CH2OH। ঠিক আছে, তাহলে এইভাবে অ্যালকোহল তৈরি হচ্ছে। আবার যখন এইটা হচ্ছে এখানে যখন দ্বিবন্ধন ভেঙে যাচ্ছে, দেখো, তাহলে এখানে যখন দ্বিবন্ধনটা ভেঙে যাচ্ছে তখন কি হচ্ছে, 2টা করে হাত ফাঁকা হচ্ছে। কার্বনের কয়টা করে হাত ফাঁকা হচ্ছে, 2টা করে হাত ফাঁকা হচ্ছে। তাহলে এইখানে কয়টা হাত ফাঁকা হচ্ছে, এর তোমার 2টা হাত ফাঁকা হচ্ছে, আর এইখানে কি হচ্ছে, তোমার এরও 2টা হাত ফাঁকা হচ্ছে। তো 2টা হাত ফাঁকা হচ্ছে, আর পানি এখানে কি হয়, এইচ মানে 3টা পৃথক পৃথক এইভাবে ভেঙে যায়। ঠিক আছে, তো এই বিক্রিয়ার সময় পানিটা এইভাবে ভেঙে যায়, অর্থাৎ একটা হাইড্রোজেন এখানে আসে, একটা হাইড্রোজেন এখানে আসে, এসে কি হয় CH3, আর এই ওটা কি হয়ে যায় তোমার এই ডাবল বন্ড আকারে এখানে যুক্ত হয়, আর হাইড্রোজেনটা এখানে। আচ্ছা, যাই হোক, ওটা বিষয় না। তো আমরা যেহেতু ওখানে ওইভাবে দিচ্ছি, এইভাবে দেই, তাহলে এখানে তো হাইড্রোজেন যুক্ত আছে। এই যে কার্বনের 2টা হাত ফাঁকা আছে, এই অক্সিজেন একাই এসে কি করে, 2টা হাতের সাথে যুক্ত হয়ে যায়, যুক্ত হয়ে এইভাবে অ্যালডিহাইড গঠন করে। বুঝতে পারছো? তো তো একই জিনিস ইথিন এবং ইথাইন, ইথিন থেকে, তাহলে ইথিন থেকে হচ্ছে অ্যালকোহল, আর ইথাইন থেকে হচ্ছে অ্যালডিহাইড। ওকে, তো আশা করি তোমরা এই বিষয়টা বুঝতে পারছো। ঠিক আছে, এখন দেখো, আর তোমার ইয়াগুলো অবশ্যই মাথায় রাখবা, কি যেন বলে, প্রভাবকগুলো। ঠিক আছে, এরপর হচ্ছে অ্যালকোহল, অ্যালডিহাইড ও জৈব অ্যাসিডের ব্যবহার। অ্যালকোহলের ব্যবহার, মিথানল বিষাক্ত রাসায়নিক পদার্থ। মিথানল আর মিথানেল। ঠিক আছে, এই জিনিসটাকে কনফিউজ। মিথানল হচ্ছে অ্যালকোহল, CH3OH, এটা হচ্ছে মিথানল। আর মিথানেল অ্যালডিহাইডের আর একটা নাম আছে, অ্যাল যুক্ত করে, আমরা জানি যে মিথানেল। ঠিক আছে, এটা হচ্ছে কি HCHO, এটা হচ্ছে মিথানেল। ঠিক আছে, মিথানল আর মিথানেল। এখানে অ্যালকোহলের কথা বলা আছে। মিথানল মূলত অন্য রাসায়নিক পদার্থ প্রস্তুত করতে ব্যবহৃত হয়। তাহলে অ্যালকোহল কিসে ব্যবহার হয়, অ্যালডিহাইড প্রস্তুতিতে ব্যবহার করা হয়, তবে অ্যাসিড তৈরিতে ব্যবহার করা হয়। তো রাসায়নিক শিল্পে ইথানোয়িক অ্যাসিড, বিভিন্ন জৈব অ্যাসিডের স্টার নিয়ে তোমাদের এখানে আলোচনা করা নাই, স্টার নিয়ে ইন্টারমিডিয়েটে আলোচনা করা আছে। ঠিক আছে, তো স্টার মূলকটা হচ্ছে অন্যরকম। আচ্ছা, যাই হোক, ওখানে ডাবলও আছে, COO। তো বিভিন্ন জৈব অ্যাসিডের স্টার প্রস্তুত করা হয়। ইথানলকে প্রধানত পারফিউম, কসমেটিক্স ও ঔষধ শিল্পে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে আমাদের যে আমরা যে তোমার ইয়াগুলো বডি স্প্রেগুলো ব্যবহার করি, বা অন্যান্য যে পারফিউম মেয়েরা ব্যবহার করে, ছেলেরা ব্যবহার করে, তারপর কসমেটিক্স থাকে, ওগুলো কসমেটিক্সগুলো যেমন আমাদের শরীর চেহারা সুন্দরের জন্য অনেক সময় ইউজ হয়, আবার সেই সাথে সাথে এগুলো থেকে অনেক সুন্দর সুগন্ধও আসে। তো এগুলো মূলত ইথানল থাকে, সবগুলোতে কি থাকে, ইথানল এখানে দ্রাবক হিসেবে ব্যবহার করা হয়। তাহলে মিথানল হচ্ছে একটা বিষাক্ত পদার্থ, এটা তোমার শরীরে ব্যবহার করা যায় না, এটা অ্যাসিড প্রস্তুতিতে ব্যবহার করা হয়। আর ইথানল এরকম বিষাক্ত না, এটা পারফিউম, কসমেটিক্স এবং ওষুধ শিল্পে ব্যবহার করা হয়। ফার্মাসিউটিক্যাল গ্রেডের ইথানলকে ওষুধ শিল্পে এবং রেকটিফাইড স্পিরিটকে হোমিও ঔষধে ব্যবহার করা হয়। তাহলে রেকটিফাইড স্পিরিটও হচ্ছে তোমার কি ইথানোয়িক অ্যাসিড। ইথানোয়িক অ্যাসিডের একটা নির্দিষ্ট জলীয় মানে পার্সেন্টেজের জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। যেমন দেখো, ইথানলের 96% জলীয় দ্রবণকে রেকটিফাইড স্পিরিট বলে। এটা খুবই ইম্পর্টেন্ট একটা কথা, মাথায় রাখবো। হোয়াট ইজ রেকটিফাইড স্পিরিট? রেকটিফাইড স্পিরিট হচ্ছে
96%, ইথানলের 96% জলীয় দ্রবণ, ঠিক আছে, ইথানলের 96% জলীয় দ্রবণ। তোমরা যাবা যে কোনো হোমিও দোকানে গেলেই দেখবে সর্বপ্রথম একটা ঝাঁঝালো একটা জিনিস খাইতে দেয়, ঠিক আছে, স্পিরিট খাইতে দেয়। তো সেটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট, এটা 96%। এটা কি ইথানলের 96% জলীয় দ্রবণ, অর্থাৎ এখানে 96% থাকবে ইথানল, আর বাকি আর 4% থাকবে পানি, ঠিক আছে। এটা হচ্ছে রেকটিফাইড স্পিরিট। এটা রেকটিফাইড স্পিরিটকে ব্যবহার করা হয় হোমিও ঔষধের কাজে, হোমিও ওষুধে ব্যবহার করা হয়। আর ফার্মাসিউটিক্যালের আলাদা ইথানল থাকে, ওটার তোমার আলাদা, এইরকম সংযুক্তির পরিমাণটা ভিন্ন। এরপর হচ্ছে পারফিউম শিল্পেও ইথানলের ব্যাপক ব্যবহার আছে, সেটা তো অলরেডি বলা হয়ে গেছে। পারফিউমে ইথানল ব্যবহারের পূর্বে তাকে গন্ধমুক্ত করা হয়, ঠিক আছে, এখানে গন্ধমুক্ত করা হয় আগে, তার কারণ অ্যালকোহলের একটা বাজে গন্ধ থাকে। আর তো পারফিউমে কসমেটিক্স একটা সুগন্ধ থাকে, ওগুলো মূলত অ্যারোমেটিক যৌগ থেকে নিয়ে আসা হয় বা বিভিন্ন ধরনের ফ্লেভার অ্যাড করা হয়। কিন্তু পারফিউমে যখন ইথানল ব্যবহার করা হয় তার আগে এটাকে গন্ধমুক্ত করা হয়, তার কারণ অ্যালকোহলের গন্ধ এটা খুব ভালো গন্ধ না, বাজে গন্ধ। ওষুধ ও খাদ্য শিল্প ব্যতীত অন্য শিল্পে রেকটিফাইড স্পিরিট সামান্য মিথানল যোগে বিষাক্ত করে ব্যবহার করা হয়। তো সাধারণত যেটা করা হয়, শুধুমাত্র ওষুধ এবং খাদ্য শিল্পে রেকটিফাইড স্পিরিটকে 93% জলীয় দ্রবণ দিয়ে ব্যবহার করা হয়, এবং অন্যান্য ক্ষেত্রে যখন এই অ্যালকোহলটাকে সাপ্লাই করা হয় তখন কোম্পানি সাপ্লাই করার ক্ষেত্রে এটাকে ইথানল যোগ করে বিষাক্ত করে। এটার কারণটা হচ্ছে যে এই ইথানলগুলো যদি যত্রতত্র পিওর ইথানল হিসেবে পাওয়া যায়, সেক্ষেত্রে এটাকে মানুষ নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করতে পারে, ঠিক আছে। এই কারণে এটাকে কি করা হয়, শুধুমাত্র খাদ্য এবং ওষুধ শিল্পে যেটা ব্যবহার করা হয় সেটাকে আলাদা সিল করে আলাদা বিশেষ নিরাপত্তার সাথে সেটাকে কি করা হয়, ব্যবহার করা হয় তোমার রেকটিফাইড স্পিরিট হিসেবে ব্যবহার করা হয়। ওখানে কোনো মিথানল থাকে না। কিন্তু যদি অন্য অন্য কাজে এই মিথানল ব্যবহার করা হয়, যেমন পারফিউমের ক্ষেত্রে বা অন্যান্য যেগুলো খাবার হিসেবে ব্যবহার করা হবে না, সেগুলোর ক্ষেত্রে সেই সব শিল্পে যখন রেকটিফাইড স্পিরিট বা ইথানলকে বাজারজাত করা হয় তখন সেখানে মিথানল যুক্ত করা হয়। কেন যুক্ত করা হয়? যাতে করে এটাকে মানুষ এটা যেন অতটা পিওর ইথানল যেন সহজলভ্য না হয়ে যায়। পিওর ইথানল সহজলভ্য হয়ে গেলে মানুষ সেটাকে কি করবে, হিসেবে ব্যবহার করবে, নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করবে, ঠিক আছে। তো তো যাই হোক, তোমরা হয়তো বা শুনে থাকবা আগে কাশির ঔষধ হিসেবে তোমার একটা নেশাদ্রব্যকে ব্যবহার করা হয়তো, পরবর্তীতে ওটাকে এখন আর ওইভাবে ব্যবহার করা হয় না। তার কারণ মানুষ দেখা গেছে যে কাশির ঔষধ হিসেবে ব্যবহার না করে দেখা যায় ওটাকে নেশাদ্রব্য হিসেবে ব্যবহার করে ফেলতেছে, ঠিক আছে। তো একে মেথিলেটেড স্পিরিট বলে। তাহলে মেথিলেটেড স্পিরিট আছে মিথাইলেটেড, এখানে উচ্চারণটা মেথিলেটেড বা মিথাইলেটেড স্পিরিট, অর্থাৎ এই স্পিরিটকে কি করা হয়েছে, মিথাইল যুক্ত করা হয়েছে, ওই জন্য মিথাইলেটেড বা মেথিলেটেড স্পিরিট, ঠিক আছে। তাহলে রেকটিফাইড স্পিরিটের সাথে যদি মিথানল যুক্ত করা হয় তখন এটাকে বলা হয় মিথাইলেটেড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। তাহলে এটাও খুবই ইম্পর্ট্যান্ট একটা কথা যে মেথিলেটেড বা মিথাইলেটেড স্পিরিট কি, যে ইথানলের যে 96% জলীয় দ্রবণ রেকটিফাইড স্পিরিট আছে সেটাকে যখন খাদ্যশিল্প এবং ওষুধ শিল্প ব্যতীত অন্য অন্য জায়গায় বাধাজাত করা হয় তখন সেখানে মিথানল যোগ করে বিষাক্ত করা হয়। এইটাকে বলা হয় মিথাইলেটেড স্পিরিট বা মেথিলেটেড স্পিরিট। কাঠ এবং ধাতুর তৈরি আসবাবপত্র বার্নিশ করার জন্য মেথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয়। তাহলে এই যে এইখানে মিথিলেটেড স্পিরিট ব্যবহার করা হয় তার কারণ বার্নিশ করার ক্ষেত্রে, ঠিক আছে। তো বর্তমানে ব্রাজিলে জীবাশ্ম জ্বালানির পরিবর্তে ইথানলকে মোটর জ্বালানির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে। তাহলে মোটর গাড়ির ইঞ্জিন হিসেবে ব্যবহার করা হচ্ছে, ইঞ্জিনের জ্বালানি হিসেবে ইথানলকে ব্যবহার করা হচ্ছে কোথায়, ব্রাজিলে, ঠিক আছে। ব্রাজিলে এটা এটা অনেক কম পরিমাণ কার্বন নিঃসরণ করে, এই জন্য এটা মোটামুটি সাধারণ যে পেট্রোলিয়াম আছে সেগুলোর চেয়ে অধিক তোমার পরিবেশ বান্ধব। এটা উৎপাদন কিভাবে তৈরি করা হয়? তো আমরা তো জানি যে অ্যালকোহল উৎপাদন করা হয় মূলত এই তোমার আমরা দেখলাম যে তোমার কি থেকে তৈরি করা হয়, অ্যালকেন থেকে তৈরি করা হচ্ছে। অ্যালকেন থেকে তৈরি করা যায়, অ্যালকেন থেকে দুই ধাপে তৈরি করা যায়। তারপর দেখলাম যে অ্যালকিন থেকে তৈরি করা যায়। এছাড়াও অ্যালকোহলের যে তোমার যেটা সবচেয়ে বেশি প্রচলিত সেটা হচ্ছে স্টার্চের ফার্মেন্টেশনের মাধ্যমে
তৈরি করা হয়। স্টার্চ অর্থাৎ স্টার্চ মানে হচ্ছে আমরা জানি যে শর্করা জাতীয় খাবারের মধ্যে যেটা থাকে সেটা হচ্ছে স্টার্চ। শর্করা জাতীয় খাবারকে স্টার্চ বলা হচ্ছে। তো এই স্টার্চ জাতীয় খাবারকে যদি আমরা গাজন ফার্মেন্টেশন করা হয়, অর্থাৎ এটাকে যদি বায়ুরোধী অবস্থায় প্যাকড করে অনেক দিন রাখা হয়, তখন এর মধ্যে কি হয়, রাসায়নিক বিক্রিয়া হয়, অর্থাৎ এটাকে বলা হয় গাজন বা ফার্মেন্টেশন। অর্থাৎ বায়ুর অনুপস্থিতিতে একটা আবদ্ধ পাত্রে কোনো একটা জিনিসকে অনেক দিন ধরে রেখে দিলে এই প্রক্রিয়াটাকে এটাকে বলা হয় গাজন বা ফার্মেন্টেশন। ঠিক আছে, তাহলে এই প্রক্রিয়ায় অ্যালকোহল উৎপন্ন করা হয়। এছাড়া চিনি শিল্পের উপজাত হিসেবে বাই প্রোডাক্ট হিসেবে গুড় থেকে একই প্রক্রিয়ায় অ্যালকোহল পাওয়া যায়। তাহলে চিনি উৎপাদন করা হয়, তোমার যে আখ, এই আখের রসকে চিনিতে রূপান্তর করা হয়। তো আর বাদ বাকি যেটা উপজাত আর যেটা অন্য যেটা অংশ থাকে তোমার, যেটা বাই প্রোডাক্ট হিসেবে থাকে, সেখান থেকে আমরা জানি চিটাগুড় তৈরি হয়। এই চিটাগুড়কে আবার ফার্মেন্টেশন করলে সেখান থেকে আবার অ্যালকোহল তৈরি হয়। তাহলে অ্যালকোহল হচ্ছে চিনি শিল্পের একটা বাই প্রোডাক্ট। ঠিক আছে, তো বাংলাদেশের যে কেরু অ্যান্ড কোং কোম্পানি আছে, এই কোম্পানি চিনি এখানে আমরা জানি যে ওরা কি করে, ইথানল প্রস্তুত করে, অর্থাৎ ওরা চিনি শিল্প থেকে যে চিটাগুড় আসে ওই চিটাগুড় থেকে অ্যালকোহল তৈরি করে। তো সাধারণত আখ থেকে যে চিনিগুলো তৈরি করা হয়, এই কোম্পানিগুলোর দুইটা ব্যবসা। তারা বাইরে চিনি উৎপাদন করে আর ভিতরে তারা গোপনে অ্যালকোহল উৎপন্ন করে। ঠিক আছে, CH3 CH2OH এই অ্যালকোহল উৎপাদন করে। তো এই চিনি শিল্পগুলো আসলে অ্যালকোহলের কোম্পানি নাকি চিনির কোম্পানি? বাহ্যিকভাবে চিনির কারখানা মনে হলেও এটা চিনির কারখানা হচ্ছে মোর দ্যান অ্যালকোহলের কারখানা। ঠিক আছে, বাংলাদেশের দর্শনায় কেরু অ্যান্ড কেরু কোম্পানি আছে, বা কেরু অ্যান্ড কোং বলে অনেক সময়। কেরু অ্যান্ড কোং বা কেরু অ্যান্ড কেরু কোম্পানিতে ইথানল প্রস্তুত করে দেশের চাহিদা পূরণ করা হয়, অর্থাৎ দেশে মদের চাহিদা পূরণ করা হয়। ওকে, এবং এগুলো মদ হিসেবে অর্থাৎ তোমার নেশাদ্রব্য হিসেবে ইউজ করা হয়। আবার ওইখানে মেথিলেটেড স্পিরিট বা শুধু তোমার রেকটিফাইড স্পিরিট হিসেবে এগুলোকে ব্যবহার করা হয়। অ্যালকোহলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে একদিকে জীবাশ্ম জ্বালানির উপর চাপ কমে, অন্যদিকে পরিবেশকে দূষণমুক্ত করা যায়। এটা যে একদম কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন করে না তা না, তার কারণ এখানেও তো এটা তো হাইড্রোকার্বন, এটা তো অক্সিজেনের সাথে বিক্রিয়া করলে ডেফিনেটলি কার্বন ডাইঅক্সাইড উৎপন্ন হবে। তো এটা তুলনামূলকভাবে কম, এটা পুড়ে যায় বেশি। ঠিক আছে, তা উৎপন্ন হয় বেশি এটা থেকে। তো এখানে তোমার কম কার্বন ডাইঅক্সাইড নিঃসরিত হয়। এরপর দেখো এলডিহাইডের পলিমারকরণ প্রক্রিয়ায় বিভিন্ন প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। যেমন আমরা ইথিনের পলিমার দেখছি, পলিইথিন। ঠিক সেরকম এলডিহাইডগুলোকেও কি করা হয়, ইথিনের মতো পলিমারকরণ বিক্রিয়ায় ইউজ করা যায়। এগুলোকে তোমার যেমন ফর্মালডিহাইডের অতিরিক্ত জলীয় দ্রবণকে অতি নিম্ন চাপে উত্তপ্ত করে ডেলোরিন পলিমার তৈরি হয়। ডেলোরিন বা ডুরালুমিনও বলে অনেক সময়। ডেলরিন পলিমার আসে থেকে ফর্মালডিহাইড থেকে। ফর্মালডিহাইডকে যদি ফর্মালডিহাইডের জলীয় দ্রবণ, তাহলে এটাকে আগে পানিতে দ্রবীভূত করতে হবে, তারপর নিম্ন চাপে উত্তপ্ত করা হলে ডেলরিন নামক পলিমার উৎপন্ন হয়। তাহলে এলডিহাইডের মেইন কাজটাই হচ্ছে কি এখান থেকে ফর্মালিন উৎপাদন করা হয়। ডেলরিন পলিমার দিয়ে চেয়ার, ডাইনিং টেবিল, বালতি ইত্যাদি প্লাস্টিক দ্রব্য তৈরি করা হয়। ফর্মালডিহাইড ও ইউরিয়া থেকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়, যা গৃহের প্লেট, গ্লাস, মগ ইত্যাদি তৈরিতে ব্যবহার করা হয়। এটা সিরামিক জাতীয় বা সিরামিকের কাছাকাছি এক ধরনের পদার্থ। ঠিক আছে, প্লাস্টিক বা সিরামিকের মাঝামাঝি এক ধরনের পদার্থ। তো এটা কি আছে, ফর্মালডিহাইড ইউরিয়া থেকে। ইউরিয়া এবং ফর্মালডিহাইড এই দুইটাকে একসাথে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া করে তোমার ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন উৎপন্ন হয়। ইউরিয়া ফর্মালডিহাইড রেজিন যেটা থেকে তোমার গ্লাস, প্লেট, মগ ইত্যাদি তৈরি করা হয়। এরপর হচ্ছে জৈব অ্যাসিডের ব্যবহার। জৈব অ্যাসিড সমূহ অজৈব অ্যাসিডের তুলনায় দুর্বল। জৈব অ্যাসিড মানুষের খাদ্য উপযোগী। অজৈব অ্যাসিড হচ্ছে যেগুলো সালফিউরিক অ্যাসিড, তারপর তোমার কার্বনিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড, এগুলো আছে সালফিউরিক অ্যাসিড। কার্বনিক অ্যাসিডে কিন্তু কার্বন আছে, হাইড্রোজেনও আছে, কিন্তু এটা জৈব অ্যাসিড না। ঠিক আছে, জৈব অ্যাসিড মানুষের খাদ্য উপযোগী উপাদান। এটা আমরা খাবার হিসেবে ব্যবহার করি। মেনলি যে কোনো ধরনের ফলেই কিন্তু জৈব অ্যাসিড থাকে। লেবুতে থাকে সাইট্রিক অ্যাসিড, তেঁতুলে টার্টারিক অ্যাসিড, দুধে থাকে ল্যাকটিক অ্যাসিড বা দধিতে আর কি, দুধ থেকে যখন দধি তৈরি হয় সেটা হচ্ছে ল্যাকটিক অ্যাসিড ইত্যাদি জৈব অ্যাসিডকে খাবার হিসেবে গ্রহণ করে। আরও টক জাতীয় যত ধরনের ফল আছে সবগুলোতেই মূলত কোনো না কোনো অ্যাসিড থাকে।
জৈব অ্যাসিডের ব্যাকটেরিয়া ধ্বংস করার ক্ষমতা থাকায় একে খাদ্য সংরক্ষক হিসেবে ব্যবহার করা হয়। যেমন আমরা দেখছি ইথানোয়িক অ্যাসিডের 4 থেকে 10% জলীয় দ্রবণকে ভিনেগার বলা হয়। এই ভিনেগার সস এবং আচার সংরক্ষণের জন্য ব্যবহৃত হয়, আবার এটাকে তোমার বিভিন্ন ধরনের রান্না করার কাজেও ব্যবহার করা হয়। ঠিক আছে, তো পলিমার এই কথাটা অলরেডি আমরা এটার সাথে পরিচিত হয়েছি। পলিমার হচ্ছে কি যে ছোট একটা অণু পরস্পরের সাথে যুক্ত হয়। ঠিক আছে, আণবিকভাবে যুক্ত তোমার রাসায়নিকভাবে যুক্ত হয়ে বড় অণু তৈরি করে, এইটাকেই বলা হয় পলিমারকরণ বিক্রিয়া। তো যে বিক্রিয়ায় কোনো পদার্থের অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে বৃহৎ অণু গঠন করে, এই বিক্রিয়াকে পলিমারকরণ বিক্রিয়া বলে। তো তোমরা বলতে পারো একটা সাধারণ যে পদার্থ আছে সেই সাধারণ পদার্থেও তো অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়, তাই না? যেমন আমরা তো দেখছি সোডিয়াম ক্লোরাইডের অনেকগুলো অণু পাশাপাশি একসাথে থেকে থেকে বড় সোডিয়াম ক্লোরাইডের দানা তৈরি করে, বা ইভেন পানির অনেকগুলো অণু পরস্পরের সাথে যুক্ত হয়ে তো পানি তৈরি করে। তাহলে এই অণুর সংযুক্তি আর ওই অণুর সংযুক্তিগুলো কি পার্থক্যটা কোথায়? তো এখানে যে অণুগুলো সোডিয়াম ক্লোরাইড বলি বা পানির অণু বলি বা অন্য যে কোনো পদার্থের ক্ষেত্রে তাদের অণুগুলো কি করে, তারা একক অণু হিসেবে থাকে এবং তারা একক অণু হিসেবে নিজেদের সাথে একটা আকর্ষণ বল দ্বারা কি হয়, আবদ্ধ হয়। ঠিক আছে, আবদ্ধ হয়ে তারা কখনো তরল, কঠিন বা গ্যাসীয় অবস্থায় থাকে। ঠিক আছে, এই অণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, মানে এই না যে তারা একটা আরেকটার সাথে কানেক্টেড হয়ে যায় ফিজিক্যালি, মানে তাদের মধ্যে জাস্ট ফিজিক্যাল কানেকশন থাকে কিন্তু কোনো রাসায়নিক কানেকশন থাকে না। অর্থাৎ প্রত্যেকটা আলাদা ইন্ডিভিজুয়াল কণা হিসেবে থাকে, প্রত্যেকটাই কি হয়, ইন্ডিভিজুয়াল কণা হিসেবে থাকে এবং এই কণাগুলো আকর্ষণ বলটা বেশি হওয়ার কারণে কখনো নিজেদের খুব কাছাকাছি থাকে, কখনো কি হয় ইভেন এই সোডিয়াম ক্লোরাইড যখন পানির মধ্যে ভেঙেও যায় তখনও কিন্তু সোডিয়াম ক্লোরাইড আয়ন, ক্লোরিন আয়ন, তারপর পানির আয়নগুলো হিসেবে প্রত্যেকটাই কি করে, আলাদা আলাদা পাশাপাশি থাকে। যেমন সোডিয়ামকে ঘিরে ক্লোরিন এবং হাইড্রোক্সাইড থাকে, আর ক্লোরিনকে ঘিরে H+ বা সোডিয়াম আয়ন থাকে। তো বাট এরা কিন্তু কি হয় না, পরস্পরের সাথে আণবিকভাবে রাসায়নিকভাবে কানেক্টেড থাকে না। এদের মধ্যে আকর্ষণ বল কাজ করে, সেটা অণু হোক বা পরমাণু হোক। আকর্ষণ বল যেগুলো অণু দিয়ে তৈরি সেগুলো তো অণুই, যেমন আয়রন টায়রন, আর যেগুলো পরমাণু দিয়ে তৈরি। আর এগুলো যেগুলো যৌগিক পদার্থ অণুগুলো, এই অণুগুলো কি হয়, পরস্পরের সাথে আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, বাট প্রত্যেকটা আলাদা আলাদা ইন্ডিভিজুয়াল হিসেবে থাকে। আর এইখানে পলিমারকরণ বিক্রিয়ায় কি হচ্ছে, পলিমারকরণ বিক্রিয়ায় আমরা দেখলাম যে CH2 ডাবল বন্ড CH2 যখন তৈরি হচ্ছে, আমরা দেখতেছি এখানে যে এখানে এরা কেমিক্যালি একটার সাথে আরেকটা যুক্ত হয়ে যাচ্ছে। ঠিক আছে, কেমিক্যালি একটার সাথে আরেকটা যুক্ত হচ্ছে। যখন এইটা কি হচ্ছে, এখানে যখন অনেকগুলো n সংখ্যক থাকতেছে, অর্থাৎ আমরা আপাতত উদাহরণ হিসেবে 2টা নিলাম। ঠিক আছে, আমরা উদাহরণ হিসেবে কিনলাম 2টা আপাতত লিখলাম, আরও সাথে অনেক থাকে। তো এখানে কি হচ্ছে যে প্রথমটার এই বন্ধনটা ভেঙে যাচ্ছে CH2, তো দ্বিতীয়টারও কি হচ্ছে, এই দ্বিবন্ধনটা করে ভেঙে যাচ্ছে, দ্বিবন্ধনটা করে কি হচ্ছে, ভেঙে গিয়ে তাহলে এরও একটা হাত ফাঁকা হচ্ছে, এরও একটা হাত ফাঁকা হচ্ছে, ওর একইভাবে এরও একটা হাত ফাঁকা হচ্ছে, এরও একটা হাত ফাঁকা হয়। এই যে যোজনী দুইটা এরা পরস্পরের সাথে কি আছে, চেইন রিয়াকশন। আমরা জানি যে কার্বনের যে ক্যাটেনেশন বৈশিষ্ট্যের কারণে একটা কার্বন কি করে, এরকম অসংখ্য কার্বনের সাথে যুক্ত হতে পারে। ঠিক সেই রকম এখানে কি হচ্ছে, দুইটা অণু ভেঙে যাচ্ছে, ভেঙে গিয়ে এই দুই অণুর 2টা কার্বন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে। তো এখানে যদি আরও থাকতো তাহলে এখানে যুক্ত হইতো বা সামনে যুক্ত হইতো যে বিশাল বড় কি আছে, একটা বিশাল বড় অণু তৈরি হচ্ছে। মানে এটা পুরোটাই একটা অণু, মানে একটা প্লাস্টিক বা একটা পলিথিনের কথা যদি বলি, এটা প্রায় পুরোটাই কি একটা অণু, আলাদা অণু না, এটা পুরোটাই একটা অণু। ঠিক আছে, হাজার হাজার লক্ষ লক্ষ এই ইথিন নিজেদের সাথে যুক্ত হয়ে বিশাল বড় অণু তৈরি করছে। ঠিক আছে, যে অণুকে আমরা কি করতে পারি না, খালি চোখে দেখতে পারি না, কিন্তু এটা এত বড় অণু যে বিশাল বড় একটা পদার্থ একটা সিঙ্গেল অণু দিয়ে তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এখানে বিষয়টা হচ্ছে এইরকম। তাহলে আমরা দেখলাম যে তোমার একটা সাধারণ যৌগীয় অণুগুলো পরস্পরের সাথে যুক্ত থাকে, বাট কিভাবে, আকর্ষণ বল দ্বারা যুক্ত থাকে, কেমিক্যালি না, আকর্ষণ বল দ্বারা তারা যুক্ত থাকে, ইন্ডিভিজুয়াল হিসেবে থাকে। আর পলিমারকরণে হয় কি, তারা ভেঙে গিয়ে 2টা অণু একত্রিত হয়ে বড় অণু তৈরি করে, এটা একটা নতুন অণু তৈরি করে। অর্থাৎ আগের অণু আর এই অণুর মধ্যে কি নেই, কোনো ধরনের
সম্পর্ক নেই। তাহলে এটাকে কেন পলিমারকরণ বলা যায়? কারণ এখানে একই অণু নিজের সাথে বারবার যুক্ত হচ্ছে, ঠিক আছে? তো পলিমারকরণ বিক্রিয়ায় যে ছোট অণুগুলো অংশগ্রহণ করে তাদেরকে প্রত্যেকটাকে বলা হয় মনোমার, এবং বড় যে অণুটা তৈরি হয় সেগুলোকে বলা হয় পলিমার অণু। তাহলে মনোমার মানে হচ্ছে ইথিন, উদাহরণ হিসেবে পলিথিনের মনোমার হচ্ছে ইথিন, আর পলিথিনটা হচ্ছে ওই ইথিন নামক মনোমারের পলিমার, ঠিক আছে? তাহলে দুটি মনোমার একসাথে যুক্ত হলে তাকে বলা হয় ডাইমার, তিনটি হলে তাকে বলা হয় ট্রাইমার, এইভাবে অনেকগুলো যখন যুক্ত হয় তখন সেটাকে বলা হয় পলিমার, ঠিক আছে? ডাইমার, ট্রাইমার, টেট্রামার, এরকম করে পলিমার হয়। তো আমাদের খাদ্যের একটি প্রধান উপাদান হচ্ছে প্রোটিন। এই প্রোটিন হচ্ছে একটা পলিমার, কার? অ্যামাইনো অ্যাসিডের পলিমার। এখানে অনেকগুলো অ্যামাইনো অ্যাসিড চেইন আকারে পরস্পরের সাথে যুক্ত হয়। তো এটা হচ্ছে কি, আমাদের যে প্রোটিন এটা হচ্ছে অ্যামাইনো অ্যাসিডের একটা পলিমার। তো পলিমারকে বিভিন্নভাবে শ্রেণীবিভাগ করা যেতে পারে, তবে গঠন প্রকৃতি অনুযায়ী পলিমার দুই ধরনের। একটা হচ্ছে সংযোজন বা যুত পলিমার, একটা হচ্ছে ঘনীভবন পলিমার। এটা হচ্ছে গঠন প্রকৃতির উপর নির্ভর করে দুই ভাগে ভাগ করা হয়েছে। সংযোজন বা যুত পলিমার হচ্ছে যে পলিমার বিক্রিয়ায় কি হয়, যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমারগুলো মনোমার অণুগুলো সরাসরি একে অপরের সাথে যুক্ত হয়ে দীর্ঘ শিকল বিশিষ্ট পলিমার গঠন করে, তাকে সংযোজন পলিমার বলে। যেমন পলিথিন হচ্ছে এরকম একটা সংযোজন পলিমার, অর্থাৎ এখানে অন্য কোনো কিছুই নাই, মানে কোনো ধরনের বাইরে থেকে অণু আসে না, বা ওদের মধ্যে থেকে একটা দুইটা পরমাণু বের হয়েও যায় না, যেটা আছে সরাসরি ওটা যুক্ত হয়ে যায়। এখানে কোনো ধরনের কি হয় না, এক্সট্রাকশন বা এডিশন হয় না। বারবার একই জিনিস দেখতেছি। তাহলে এখানে যখন এন সংখ্যক যুক্ত হয় তখন এটা কি হয়, এখানে উচ্চ চাপ থাকে, উচ্চ তাপমাত্রা থাকে। তাহলে CH2 অর্থাৎ দুই দিকে দুইটা হাত থাকে, ঠিক আছে? আর এখানে এন দিলাম, তখন এদিকেও এন সংখ্যক CH2 যুক্ত থাকে, এদিকেও থাকে। ওকে, তাহলে এখানে কিন্তু কোনো ধরনের বাইরে থেকে কিছু আসেও নাই, যায়ও নাই, কোনো হাইড্রোজেন বা কার্বন বা অক্সিজেন তো নাই এখানে, এখানে অ্যাডও হয় নাই, এখান থেকে বেরও হয়ে যায় নাই, সরাসরি অণুগুলো কি হয়ে গেছে, যুক্ত হয়ে গেছে। তখন এটাকে বলা হচ্ছে যুত পলিমার বা সংযোজন পলিমার। পলিথিন হচ্ছে এরকম একটা সংযোজন পলিমারকরণ বিক্রিয়া। সামান্য পরিমাণ অক্সিজেনের উপস্থিতিতে 1000 অ্যাটমসফিয়ার চাপে ও 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রায় ইথিনকে উত্তপ্ত করলে পলিথিন উৎপন্ন হয়। এই বিক্রিয়াকে সংযোজন পলিমারকরণ বিক্রিয়া বলে। এই বিক্রিয়ায় ইথিনকে মনোমার বলা হয়। তাহলে ইথিন হচ্ছে এখানে মনোমার, এবং এর পলিমারটা হচ্ছে পলিথিন, ঠিক আছে? এখানে তোমার যে প্রভাবকগুলো আছে সেগুলোকে খুব বিশেষভাবে মাথায় রাখতে হবে, কারণ এখানে প্রভাবকগুলো অত্যন্ত ইম্পর্ট্যান্ট। 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা। ওকে, তো এখানে ইথিনকে জাস্ট উত্তপ্ত করলে এগুলো নিজেদের সাথে যুক্ত হয়ে গিয়ে পলিথিন নামক মনোমার তৈরি হবে। এখানে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস বাইরে থেকে অ্যাড হবে না, এবং এখানে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস এখান থেকে বাইরে চলেও যাবে না, ঠিক আছে? এন সংখ্যক ইথিন পরস্পরের সাথে যুক্ত হচ্ছে, তাহলে এখানে এন দিয়েছি। তো এনকে এইভাবে তোমরা বাইরেও দিতে পারো, এইভাবে দিতে পারো, আবার কি ব্র্যাকেট দিয়ে অনেক সময় আমরা কি করি, এইভাবেও দিতে পারি, ঠিক আছে? এগুলো কোনো বিষয় না, অনেকগুলো পদ্ধতিতেই দেখানো যেতে পারে। তো ঠিক আছে, এরপর হচ্ছে পলিপ্রোপিন। তো প্রোপিনগুলো এরকম নিজেদের সাথে যুক্ত হয়ে যায়। প্রোপিন যখন অনেকগুলো প্রোপিন নিজের সাথে যুক্ত হয় পলিপ্রোপিন তৈরি করে। তো পলিপ্রোপিনের যে বিক্রিয়াটা সেটাকে যদি আমরা এখানে দেখানোর চেষ্টা করি, তাহলে প্রোপিন যেটা, অর্থাৎ দেখো CH2 ডাবল বন্ড CH3, ঠিক আছে? এইটা হচ্ছে পলিপ্রোপিন, ঠিক আছে? তো এটাকে যদি আমরা বোঝানোর সুবিধার্থে এটাকে একটুখানি কি করি, উপরে দিলাম, ঠিক আছে? এরকম করে, এটা হচ্ছে প্রোপিন, ঠিক আছে? এখন এই এন সংখ্যক প্রোপিন নিজেদের সাথে যখন যুক্ত হয়, এখানে একইভাবে এই সিঙ্গেল বন্ডটা ভেঙে যায়, ভেঙে গিয়ে এর একটা ফাঁকা হাত তৈরি হয়, এর একটা ফাঁকা হাত তৈরি হয়। তাহলে CH2 CH আর CH3 উপরে থাকলো। তাহলে এরকম করে আবার এর সাথে আর একটা কি হয়, CH3 CH, আবার এখানে CH3, এরকম করেই এন সংখ্যক, ঠিক আছে? আমি উদাহরণ বোঝানোর জন্য জাস্ট 2 দিলাম, কিন্তু তোমাদের পরীক্ষায় 2টা লেখার দরকার নেই, ঠিক আছে? আমি 2টা দিলাম বোঝানো কিভাবে একটার সাথে আরেকটা যুক্ত হয়। তাহলে এই যে অ্যালকাইল মূলকটা, ইথাইল মিথাইল মূলক, এটা উপরে থেকে যাবে, আর এই মাঝখানে দ্বিবন্ধনের এই জায়গায় কি হবে, এটা যুক্ত হইতেই থাকবে, একটার পর একটা একটার পর একটা যুক্ত হতেই থাকবে, ঠিক আছে? তো সেক্ষেত্রে তোমরা লেখার ক্ষেত্রে তোমাদের এইটা দেওয়ার দরকার নাই, জাস্ট এই এন সংখ্যক এইভাবে নিজেদের সাথে যুক্ত হয়, বা
ওরা সহজভাবে যেভাবে লিখছে তোমার CH3 সেক্ষেত্রে এইভাবে দিতে হবে, ঠিক আছে? ওকে, তার কারণ কার্বনের সাথে হাইড্রোজেন এবং এটা যুক্ত আছে, তো এইটার জন্য মোর এটা বুঝতে সুবিধা হচ্ছে, ঠিক আছে? তো এইভাবেই তোমার এটাকে বলা হচ্ছে কি পলিপ্রোপিন, ঠিক আছে? এই জন্য ব্র্যাকেটে দিয়েছে। কেন ব্র্যাকেটে দিয়েছে? তখন এই হাইড্রোজেনের সাথে এই কার্বনের সাথে তোমার এই জিনিস যুক্ত আছে, আর এই কার্বনের সাথে এটা যুক্ত আছে, এই জন্য ব্র্যাকেট ইউজ করা হচ্ছে। ওকে, এগুলো শিকল, তোমার একটা শিকল অনেকগুলো শিকল থাকলে, যাই হোক, তোমার জৈব যৌগের অনেক ইয়া আছে ভিতরে। আর এইখানে টাইটেনিয়াম ক্লোরাইড উৎপন্ন হয়। এখানেও তাপমাত্রা, এখানেও তোমার প্রবাহগুলো খুবই গুরুত্বপূর্ণ। এখানে 140 এটিএম চাপ আর 120 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা, তাও এখানে একটুখানি কম। আর ওইখানে তো অনেক চাপ এবং তাপ ছিল, 1000 অ্যাটমসফিয়ার চাপ এবং 200 ডিগ্রি সেন্টিগ্রেড তাপমাত্রা এবং অক্সিজেন সামান্য, ঠিক আছে? আর এখানে টাইটেনিয়াম ক্লোরাইড। এরপর হচ্ছে দেখো, তো পলিপ্রোপিন পলিথিনের চেয়ে মজবুত এবং হালকা এবং উচ্চ তাপ সহ্য করতে পারে, তাই পলিপ্রোপিন দিয়ে দড়ি, পাইপ, কার্পেট ইত্যাদি তৈরি করে। আমরা জানি পলিথিন খুবই নমনীয়, এটা পলিথিন ব্যাগ হিসেবে ব্যবহার করা হয় বাজারে। আর পলিপ্রোপিন যেটা, এটা পলিথিনের চেয়েও শক্ত এবং এটা দিয়ে আবার প্লাস্টিকের চেয়ে একটুখানি কি দুর্বল, এবং এই জন্য এটা দিয়ে কি দড়ি তৈরি করা হয়, পাইপ, কার্পেট এগুলো তৈরি করা হয়। এরপর হচ্ছে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি, ইউপিভিসি পাইপ যেটা আমরা বলি, যে এই মানে পিভিসি পাইপের আপডেটেড ভার্সন আছে ইউপিভিসি, অর্থাৎ আলট্রা পিভিসি পাইপ। পলিভিনাইল ক্লোরাইড আর ইউপিভিসি, আরএফএল এর ইউপিভিসি আছে, ছোট হাতের ইউপিভিসি, এটাকে বলা হচ্ছে আলট্রা পলিভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? তো পলিভিনাইল ক্লোরাইডটা কি? ভিনাইল ক্লোরাইডটা, হোয়াট ইজ ভিনাইল ক্লোরাইড? ভিনাইল ক্লোরাইড হচ্ছে, যদি তোমার এই জিনিসটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, যদি তোমার তোমার অ্যালকাইন তোমার ইয়ার সাথে কি ইথিন, CH2 ডবল বন্ড CH2, এই ইথিন থেকে যদি একটা হাইড্রোজেনকে সরিয়ে, এখানে একটা হাইড্রোজেনকে সরিয়ে সেখানে ক্লোরিন প্রবেশ করে, ইথিন থেকে যদি আমরা জেনারেলি এখান থেকে যে বিক্রিয়াটা পড়েছি CH3 CH2, এখানে যখন আমরা এই যে ব্রোমিনের বিক্রিয়া, ব্রোমিন সংযোজন যখন বিক্রিয়াটা পড়েছি, তখন ব্রোমিন এখানেও প্রবেশ করে, এখানে দুই বন্ধন ভেঙে গিয়ে কি করে, এখানেও প্রবেশ করে, ওখানেও প্রবেশ করে, বাট এখানে দ্বিবন্ধনটা ভাঙবে না, এখানে দ্বিবন্ধন ভাঙবে না, না ভেঙে বরং কি হবে, শুধু একটা হাইড্রোজেন দ্বিবন্ধন থাকা অবস্থায় একটা হাইড্রোজেন একটা ব্রোমিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তখন এটাকে বলা হচ্ছে কি ভিনাইল ব্রোমাইড বা ভিনাইল ক্লোরাইড। যদি ক্লোরিন যুক্ত হয় তাহলে ভিনাইল ক্লোরাইড। তাহলে ইথিনের দ্বিবন্ধন থাকা অবস্থায় একটা হাইড্রোজেন কি হবে, ক্লোরিন দ্বারা রিপ্লেস হয়ে যাবে, তখন সেটাকে বলা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, ঠিক আছে? তো ভিনাইল ক্লোরাইডকে জৈব পার অক্সাইডের উপস্থিতিতে, জৈব পার অক্সাইড এটার উপস্থিতিতে যদি উচ্চ চাপ এবং উচ্চ তাপমাত্রায় উত্তপ্ত করা হয়, তাহলে পলিভিনাইল ক্লোরাইড বা পিভিসি উৎপন্ন হয়। এখানে একইভাবে ওই সেম ভাবে হয়, শুধুমাত্র একটা হাইড্রোজেনের জায়গায় কি হবে, একটা ক্লোরিন হবে। মানে যেখানে তোমার কি ছিল আগে CH2 ছিল, এখানে ছিল কি CH2 ছিল, তো CH2 এর জায়গায় এখানে ক্লোরিন ঢুকে যাবে, একটা হাইড্রোজেনের জায়গায় একটা ক্লোরিন, এছাড়া আর কিছুই ডিফারেন্স নাই। তো এইটাই বেশি ব্যবহার করা হয়, ঠিক আছে? তার কারণ পলিথিনের চেয়ে এটা বেশি শক্ত, ঠিক আছে? তার মানে শুধুমাত্র ইথিনের একটা হাইড্রোজেনকে ক্লোরিন দ্বারা রিপ্লেস করে দিলেই কি হয়, এটা পলিথিনের চেয়ে আরো আপডেটেড একটা কি তোমার ইয়া তৈরি হবে, পলিমার তৈরি হবে। বিভিন্ন ধরনের পাইপ, তার, এমনকি মেডিকেল ডিভাইস তৈরিতে এই পলিমার বেশি ব্যবহৃত হয়। তো ইউপিভিসি পাইপ এটাই বেশি ব্যবহার করা হয়। তো এখানে দেখো এই বিশেষত্ব, এই বিক্রিয়াগুলোর বিশেষত্ব হচ্ছে এখান থেকে কোনো ধরনের ইনগ্রিডিয়েন্টস বা একটা অণু বা একটা পরমাণু দেখো বাইরে থেকে আসে নাই, এবং এখান থেকে কোনো পরমাণু বাইরে যায়নি, জাস্ট তোমার প্রভাবক হিসেবে যেগুলো ছিল শুধু প্রভাবক হিসেবেই কাজ করছে, এরা অ্যাডও হয় নাই, এরা কোনো কিছু বেরও করে নিয়ে যায় নাই। দেখো সব এখানে যা ছিল এখানে ঠিক তাই অ্যাড হয়ে গেছে, শুধু বন্ধনগুলো কি হয়ে গেছে, ভেঙে গেছে, দ্বিবন্ধনগুলো ভেঙে একক বন্ধন হয়ে গেছে। ওকে, আর ঘনীভবন পলিমারকরণ হচ্ছে এটা বাইরে থেকে কোনো কিছু অ্যাড হবে, এখানে বাইরে থেকে অণু বা পরমাণু অ্যাড হবে। যে পলিমারকরণ বিক্রিয়ায় মনোমার অণুসমূহ পরস্পরের সাথে যুক্ত হওয়ার সময় ক্ষুদ্র ক্ষুদ্র অণু যেমন পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অপসারণ করে, বাইরে থেকে কোনো কিছু এখানে কি হয়, অ্যাড না, বের হয়ে যায়, এখানে অতিরিক্ত হিসেবে কি হবে, বের হয়ে যাবে। এর মধ্যে পানি, কার্বন ডাই অক্সাইড ইত্যাদি অপসারণ করবে, আর আগেরগুলোতে কোনো কিছুই কি হয়নি, তোমার বের হয়ে যায়নি, অপসারিত হয়নি।
সেই পলিমারকরণকে ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়া বলে। অর্থাৎ ঘন হয় এখানে, অর্থাৎ পানি থাকে বা কার্বন ডাই অক্সাইড থাকে, এখানে কিছু কার্বন অক্সিজেন, কিছু হাইড্রোজেন অক্সিজেন এগুলো বের হয়ে যায় পানি আকারে এবং কার্বন ডাই অক্সাইড আকারে বের হয়ে যায়। ঠিক আছে, তো ঘনীভবন পলিমারকরণ বিক্রিয়ায় নাইলন 6,6 পলিমার তৈরি হয়। এটা নামটাই হচ্ছে এটা, নাইলন 6,6, 6:6। ঠিক আছে, তো নাইলন 6,6 এটা আছে এডিপিক অ্যাসিড। যেমন নাইলন 6,6টা কিভাবে উৎপন্ন হয়, টাইটেনিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামেথিলিন ডাইএমিন। এই এমিন গ্রুপ নিয়ে তোমাদের কোনো আলোচনা করা হয় নাই। এমিন হচ্ছে আর একটা জৈব যৌগ, যার একটা কি আছে তোমার তোমার একটা যৌগ কার্যকরী মূলক আছে, মানে অ্যালকোহলের কি এটা। আর এমিনের ঠিক সেরকম, এমিনের ক্ষেত্রে তোমার কার্যকরী মূলক আছে NH2, মানে যা থাকবে অ্যালকাইল মূলকের সাথে NH2টা যুক্ত থাকবে। ঠিক আছে, তো টাইটানিয়াম অক্সাইডের উপস্থিতিতে হেক্সামেথিলিন ডাইএমিন অর্থাৎ দুইটা এমিন মূলক থাকবে দুই দিকে, এডিপিক অ্যাসিড উত্তপ্ত করে। তাহলে ওই এমিনের সাথে এডিপিক অ্যাসিড, এটা হচ্ছে এডিপিক অ্যাসিড। তো এডিপিক অ্যাসিড হচ্ছে তোমার দুই দিকে দুইটা কার্বক্সিল মূলক থাকতেছে এবং CH মানে 4 কার্বন বিশিষ্ট মিথাইল মানে মিথেন, মানে বিষয়টা হচ্ছে এখানে তোমাদের দুই দিকে দুইটা ও যুক্ত হবে। আচ্ছা, আমি যদি জিনিসটাকে তোমাদেরকে এখানে দেখানোর চেষ্টা করি, তোমার এডিপিক অ্যাসিড জিনিসটা কি, আমরা সাধারণত যে অ্যাসিডের কথাই বলতেছি, মনে করো যে CH3 CH2, যদি আমি একটা 4 কার্বন বিশিষ্ট এটার কথাই বলি, তাহলে এই যে CH3 এখানে ছিল, তাহলে আমরা জানি এখানে একটা হাইড্রোজেন কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, COOH দ্বারা রিপ্লেস হয়ে গেল। ঠিক আছে, তাহলে এটা কি হয়ে গেল, একটা অ্যাসিড। তাহলে একদিকে কার্বক্সিল মূলক যুক্ত হলো, একদিকে কি হলো, কার্বক্সিল মূলক যুক্ত হলো। কারণ এই কার্বক্সিল মূলকটা শুধু কি একদিকে যুক্ত হবে না, এই দিকেও যদি যুক্ত হয়, এই দিকেও কি হইতে পারে, কার্বক্সিল মূলক যুক্ত হইতে পারে। তো এটাকে এই দিকেটা উল্টো হবে, এইভাবে লেখা হয়। তাহলে দুই দিকে দুইটা কার্বক্সিল মূলক তৈরি হলো, এই অর্থাৎ তোমার ডাইঅলে তোমার ইথিলিন গ্লাইকল আমরা দেখেছিলাম। ঠিক আছে, CH2 ডাবল বন্ড CH2, এর সাথে যখন আমরা পানি যুক্ত করেছিলাম, তোমরা দেখেছো যে এখানে CH2 ভেঙে গিয়ে এখানে একটা ওয়েজ যুক্ত হয়েছে, এটাতে আর একটা ওয়েজ যুক্ত হয়েছে। তার মানে অ্যালকোহল কি, অ্যালকোহল মূলক ওয়েজ, এটাতে সবসময় শুধু একটাই যুক্ত হয় বিষয়টা তা না, দুইটা যুক্ত হতে পারে, তিনটা, চারটা, মানে প্রত্যেকটা এই যে কার্যকরী মূলক OH বলি, COOH বলি অথবা CHO, এই যে কার্যকরী মূলকগুলো আছে এগুলো একটা জৈব যৌগের সাথে শুধুমাত্র একটা না একাধিক যুক্ত হইতে পারে, একাধিক কার্বনের সাথে যুক্ত হইতে পারে, যে কোনো ইভেন যে কোনো কার্বনের সাথে যুক্ত হইতে পারে। আমি এখানে প্রথমটা এবং শেষটা যুক্ত করছি না, চাইলে এখানে OH যুক্ত হইতে পারে। মানে কার্বক্সিলিক মানে জৈব যৌগের এত বেশি বিক্রিয়া, এটাকেই তো কার্বনের ক্যাটেনেশন ধর্ম বলতেছি। এর যখন যা সবার সাথে কার্বন যুক্ত হয়ে যেতে পারবে। তো এই জিনিসটাকে বলা যায়, এখানে 4টা কার্বন থাকবে। ঠিক আছে, এই 4টা কার্বন বিশিষ্ট একটা হাইড্রোকার্বন, এর সাথে এইদিকে একটা কার্বক্সিল মূলক যুক্ত থাকবে, এইদিকে একটা কার্বক্সিল মূলক যুক্ত থাকবে, মোট 6টা কার্বন থাকবে। তো এইটাকে মূলত বলা হচ্ছে এডিপিক অ্যাসিড। ঠিক আছে, এটাকে বলা হচ্ছে এডিপিক অ্যাসিড। ওকে, তো এরপর এডিপিক অ্যাসিডের থেকে সাথে তোমার হেক্সামিথিলিন ডাইএমিন, অর্থাৎ একইভাবে এখানে CH2 দুইটা অ্যামিন যুক্ত হবে দুই দিকে। ঠিক আছে, একইভাবে দুইটা অ্যামিন, দুই পাশে দুইটা অ্যামিন মূলক যুক্ত হবে, এটাকে বলা আছে ডাইএমিন। ঠিক আছে, যেমন 6 কার্বন বিশিষ্ট একটা যদি আমরা মিথেন প্রথমে নেই, 6 কার্বন বিশিষ্ট একটা অ্যালকেন নেই, CH3 CH2 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 1 2 3 4 5 CH3 যুক্ত হলো। এখন এখানে কি করবে তারা, এই যে একটা করে হাইড্রোজেনকে কি দ্বারা রিপ্লেস হয়ে যাবে, একটা করে হাইড্রোজেন এমিন মূলক দ্বারা রিপ্লেস হয়ে যাবে। CnH2 CH3 ছিল CH2 হলো, আর এখানে কি হলো NH2, এই এমিন মূলক দুই দিকে দুইটা যুক্ত হলো। আর এখানে 6টা CH2 কে সংক্ষেপে কিভাবে লেখা আছে, এইভাবে CH2, এই 6 দেওয়া হলো। আর আগেরটাকেও এখানে দেখো 4টা CH2 মিলে 4টা, আমি ওখানে দেখিয়েছিলাম। তো NH2 ওইটুকু দেখিয়ে নাই, ঠিক আছে, ভাঙ্গা অবস্থা দেখাইছিলাম, CH2 4টা ছিল। তাহলে এইটাকে বলা হচ্ছে তোমার কি হেক্সামিথিলিন ডাইএমিন, এটা মিথিলিন মূলক। আমরা জানি এইটাকে বলা হয় কি CH3, এটাকে বলা হয় মিথাইল মূলক। আর
টু এটাকে বলা হয় মিথিন মূলক বা মিথিলিন মূলক, তার কারণ এটা ইথিনে থাকে, ইথিলিন মূলক এটা, ঠিক আছে। এই জন্য এটাকে বলা হচ্ছে ইথিলিন, মিথিলিন মূলক, এটা হচ্ছে ইথিলিন মূলক। আচ্ছা, তো এইরকম বিষয়গুলো, ঠিক আছে। আচ্ছা, তো এই দুইটার সাথে যখন ভ্যানাডিয়াম টাইটেনিয়াম ডাইঅক্সাইড যুক্ত হচ্ছে, তখন এখান থেকে এই দুইটা পরস্পরের সাথে অ্যাড হচ্ছে। কিভাবে অ্যাড হচ্ছে? এই যে এইখানের OH আর এখানের OH বের হয়ে যাচ্ছে পানি আকারে, আর বাকিটা এখানে যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। সিও এইখানে দেখো এন এর 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 এন এর সি ডাবল ও এন এইচ এর একটা এইচ বের হয়ে যাচ্ছে, এখানে একটা এইচ বের আছে OH যোগ আছে, তাহলে সি, এই সি ওর সাথে এখানে এন যুক্ত হয়ে যাচ্ছে, ঠিক আছে। যুক্ত হয়ে, বুঝতে পারছো বিষয়টা? তাহলে এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখান থেকে একটা হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে, এখান থেকে তোমার OH বের হয়ে যাচ্ছে, এখান থেকে OH, কার্বক্সিল মূলকের দুইটা OH দুই দিক থেকে বের হয়ে যাচ্ছে, ঠিক আছে। আর এমিনের একটা করে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। এমিনের কয়টা করে হাইড্রোজেন বের হচ্ছে? একটা করে হাইড্রোজেন বের হয়ে যাচ্ছে। বের হয়ে গিয়ে বাকি যে অংশটা সেটা নিজেদের সাথে যুক্ত হয়ে যাচ্ছে। তখন আমরা জানি যে এইখানে কি থাকে, সি ও থাকে আর OH থাকে, তাই না? তো এই OHটা বের হয়ে যায়। এই OHটা যদি আলাদা হয় তাহলে এখানে একটা হাত ফাঁকা হয়, আর এখানে NH2 নাইট্রোজেনের, তাহলে এখানে নাইট্রোজেন একটা কার্বনের সাথে যুক্ত আছে, একটা হাইড্রোজেনের সাথে আর একটা হাইড্রোজেনের সাথে, তাহলে হাত তো ফাঁকা করা লাগবে। এই জন্য এখানে হাইড্রোজেনটা বের হয়ে যায়, এখানে OHটা বের হয়ে যায়, এই হাতটা কি হয়ে যায়? ফাঁকা হয়ে যায়, ঠিক আছে। এই দুইটা হাত ফাঁকা হয়ে গিয়ে তখন কি হয়? এই দুইটা হাত নিজেদের সাথে যুক্ত হয়ে যায়, ওকে। একইভাবে এইখানে একই সেম ভাবে এখানেও কি আছে, সেম প্রসেসে এখানে নাইট্রোজেনের এই একটা হাইড্রোজেন যদি বের হয়ে যায় তাহলে এখানে একটা হাত ফাঁকা হয়, তাহলে পরেরটার আবার কি, এই যে এখানে একটা হাত ফাঁকা হয়েছে, এরকম নিজেদের সাথে যুক্ত হয়ে যায়, অর্থাৎ দুই দিকে দুইটা করে হাত ফাঁকা হয়। তাহলে এখান থেকে হাত ফাঁকা হওয়ার জন্য নাইট্রোজেন থেকে হাইড্রোজেন বের হয়ে যায়, আর এখানে কার্বক্সিল মূলক থেকে OH বের হয়ে যায়, ঠিক আছে। OH বের হয়ে গিয়ে দুই দিকে তো হাত ফাঁকা হয়, তখন দুই দিকের হাত ফাঁকা সিরিয়ালি এটার সাথে এটা যুক্ত হয়, তারপর এই পাশে আবার এইরকম আর একটা যুক্ত হয়, তারপর এটা যুক্ত হয়, তারপর আবার এটা যুক্ত হয়, তারপর আবার এটা যুক্ত হয়, এরকম সিরিয়ালি একটা এডিপিক অ্যাসিড, একটা ডাইএমিন, একটা এইচডিপিক অ্যাসিড, একটা ডাইএমিন, সিরিয়ালি একটার পর একটা কি হয়? যুক্ত হয় সিরিয়ালি, একটা প্রথমে এটা থাকে, তারপর এটা, তারপর আবার এটা, তারপর আবার এটা, এরকম করে সিরিয়ালি যুক্ত হয়। এটাকে বলা হচ্ছে নাইলন 6-6, ঠিক আছে। আমরা নাইলনের দড়ি পড়ছি, সেই নাইলন এটা, ওকে। তো এটা অনেক শক্ত হয়, তোমার অনেক বেশি টেনসাইল স্ট্রেংথ নিতে পারে, অর্থাৎ এটা টানলে মানে এটাকে মুচড়ানো যায় সহজে, বাট এটা তোমার টানলে এটা কি ছিঁড়ে না সহজে, এটাকে বলে টেনসাইল স্ট্রেংথ। তো উৎসের উপর ভিত্তি করে পলিমারকে আবার দুই ভাগে ভাগ করা যায়, একটা হচ্ছে প্রাকৃতিক পলিমার আর একটা হচ্ছে কৃত্রিম পলিমার। তাহলে আগেরগুলো হচ্ছে গঠনের ভিত্তিতে, যে দুইটা মনোমার সরাসরি, একাধিক মনোমার সরাসরি পরস্পরের সাথে যুক্ত হয়, এখানে কেউ বের হয়ে যায় না। আর ঘনীভবন যেটা, ঘনীভবন পলিমার, এখানে এখানে যেমন এখান থেকে কে বের হয়ে গেল, তাহলে আমরা দেখলাম যে এখান থেকে দুইটা OH বের হয়ে গেল, তাই না? আর দুইটা OH, আর এখানে কি এখান থেকে দুইটা হাইড্রোজেন বের হইল, ঠিক আছে। দুইটা OH বের হয়েছে, দুইটা হাইড্রোজেন বের হয়েছে, এগুলো মিলে পানি তৈরি হয়, ঠিক আছে। N সংখ্যক পানি তৈরি হয়, ফলে হাইড্রোজেন এবং অক্সিজেন মিলে পানি, তাহলে এখানে পানি আকারে বের হয়ে যাচ্ছে, ওকে। তো ওটা হচ্ছে গঠন প্রকৃতি কিভাবে তৈরি হচ্ছে। আর এবার হচ্ছে ওটা কোথায় পাওয়া যাচ্ছে। কিছু পলিমার আছে প্রকৃতিতে পাওয়া যায়, সেগুলোকে বলা হচ্ছে প্রাকৃতিক পলিমার। যেমন প্রোটিন, উদাহরণে ছিল প্রোটিন হচ্ছে একটা প্রাকৃতিক পলিমার, স্টার্চ, সেলুলোজ, এগুলো হচ্ছে প্রাকৃতিক পলিমার। প্রাকৃতিকভাবে অনেক পলিমার উৎপন্ন হয়। উদ্ভিদের সেলুলোজ, স্টার্চ দুটি প্রাকৃতিক পলিমার, বহু সংখ্যক গ্লুকোজ থেকে এগুলো তৈরি হয়। তাহলে পলিমার এবং সেলুলোজ এবং স্টার্চের মনোমারটা হচ্ছে গ্লুকোজ। গ্লুকোজকে আমরা চিনি, গ্লুকোজ হচ্ছে কি C6H12O6। তো এটা বিভিন্নভাবে তোমার একটার সাথে আরেকটা যুক্ত হয়, সেলুলোজ তৈরি করে এবং স্টার্চ তৈরি করে। তাহলে গ্লুকোজের পলিমার অনেকগুলো, গ্লুকোজের অনেক পলিমার আছে মেইনলি, ঠিক আছে। তারপর অ্যামাইনো অ্যাসিডের পলিমার আছে প্রোটিন, এগুলো। তারপর রাবার গাছের কষ প্রাকৃতিক পলিমার, রাবার হচ্ছে একটা প্রাকৃতিক পলিমার। আমাদের দেশে পার্বত্য চট্টগ্রাম, কক্সবাজার, হবিগঞ্জ, সিলেট, টাঙ্গাইল জেলায় রাবার চাষ করা হচ্ছে। প্রাকৃতিক রাবারের চেয়ে বহুগুণ বেশি প্লাস্টিক শিল্প কারখানায় সংশ্লেষণ করা হচ্ছে। তো প্লাস্টিক রাবার, এখান থেকে প্লাস্টিক তৈরি করা হয় প্রাকৃতিক রাবার থেকেও।
কিন্তু এই প্রাকৃতিক রাবার থেকে এটার চেয়ে আবার কি করা হয়, এই এই প্রাকৃতিক রাবার একটা পলিমার, কিন্তু বেশি প্রকৃতিতে যে পরিমাণ পলিমার উৎপন্ন হয় তার চেয়ে অনেক বেশি পলিমার শিল্প কারখানায় তৈরি করা হয়। ঠিক আছে, তো এইখানে ধর পলিথিন একটা কি কৃত্রিম পলিমার, তাই না? তো দেখো পলিথিনের মনোমার আছে CH2, এর বৈশিষ্ট্য আছে সহজে কাটা যায় না, এটা টেকসই, প্লাস্টিক ব্যাগ, শীট এগুলো তৈরিতে ব্যবহার করা হয়। পলিপ্রোপিন আছে যে প্রোপিন, এর এটা হচ্ছে সহজে কাটা যায় না, এটা হচ্ছে টেকসই, প্লাস্টিক রশি, প্লাস্টিক বোতল। এরপর আছে পলিভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে ভিনাইল ক্লোরাইড, এটার নাম হচ্ছে ভিনাইল ক্লোরাইড বা ক্লোরোইথিন। এর পিভিসি, এটা শক্ত হয় এবং কঠিন হয়, অন্য পলিথিনের মতো নরম হয় না, পলিথিনের তুলনায় কম নমনীয়। পলিথিন তো অনেক বেশি, পলিথিন এবং পলিপ্রোপিন এটা মোটামুটি নমনীয়, কিন্তু পলিভিনাইল ক্লোরাইড কম নমনীয় হয়। এটাতে পানির পাইপ তৈরি করা হয়, বিদ্যুৎ অপরিবাহী তার তৈরি করা হয়। এরপর আছে নাইলন 6 তোমার দুইটা থাকে, এটার মনোমার হচ্ছে কয়টা, দুইটা, একটা হচ্ছে এডিপিক অ্যাসিড আর একটা আছে তোমার এমিন, কি এমিন, ডাইএমিন, হেক্সামিথিলিন ডাইএমিন। ওকে, হেক্সামিথিলিন ডাইএমিন, এটা চকচকে, টেকসই এবং নমনীয় হয়, এবং এটা দিয়ে কি করা হয়, তোমার কৃত্রিম কাপড়, রশি, দড়ি, কৃত্রিম কাপড় তৈরি করা হয়। কৃত্রিম এক ধরনের কৃত্রিম কাপড় আছে, সিল্ক তো রেশম থেকে আসে, তো এর অনেক বেশি খসখসে হয় কাপড়গুলো, খুব গরম লাগে গায়ে দিলে, তো ওই কৃত্রিম কাপড়গুলো তৈরি হয়। তারপর রশি তৈরি হয়, নাইলনের রশির নাম সবাই শুনেছ। দাঁতের ব্রাশ, আমরা যে ব্রাশ করি, ব্রাশের যে দাঁতগুলো আছে, ব্রাশের যে ছোট ছোট দাঁতগুলো, ওগুলো মূলত নাইলন থেকে তৈরি হয়। ঠিক আছে, এরপর কৃত্রিম পলিমার বা প্লাস্টিক আছে কৃত্রিম পলিমার, আমরা অনেকগুলো কৃত্রিম পলিমার সম্পর্কে জেনেছি অলরেডি। শক্ত, হালকা, সস্তা এবং যে কোনো পছন্দসই রঙের প্লাস্টিক পাওয়া যায়। প্লাস্টিককে গলানো যায়, ছাঁচে ঢেলে যে কোনো আকার দেওয়া হয়। প্লাস্টিক শব্দটি এসেছে গ্রিক শব্দ প্লাস্টিকস থেকে। ঠিক আছে, প্লাস্টিকস শব্দের অর্থ হলো যেটাকে গলানো যায়। ঠিক আছে, প্লাস্টিকস শব্দের অর্থ হচ্ছে গলনযোগ্য বা গলানো সম্ভব, গলনযোগ্য। অনেকেই পরিত্যক্ত প্লাস্টিক অংশটি গলিয়ে নানা কিছু তৈরি করেন। এটি করা বিপজ্জনক, কারণ প্লাস্টিক দ্রব্যকে পোড়ালে বা উত্তাপে গলানো হলে অনেক রকম বিষাক্ত গ্যাস উৎপন্ন হয়। তো প্লাস্টিকের মধ্যে কার্বন থাকে, সালফার থাকে, অনেক সময় নাইট্রোজেন থাকে, এগুলো অনেক কিছুই থাকতে পারে, এবং সেগুলো বিষাক্ত গ্যাসগুলো তৈরি হয়। তো খাবার রাখার পাত্র, মোড়ক, বল পেন, চেয়ার, টেবিল, গাড়ির যন্ত্রাংশ, পানির ট্যাঙ্ক, গামলা, মগ, বালতি ইত্যাদি তৈরিতে প্লাস্টিক ব্যবহার করা হয়। এখন প্লাস্টিক ব্যবহার করা হয় না এমন কোনো ক্ষেত্র নাই, প্লাস্টিকের জয় করে এখন। ঠিক আছে, সব জায়গাতেই প্লাস্টিক। ওকে, প্লাস্টিক ব্যবহারের সুবিধা এবং অসুবিধা। প্লাস্টিক সস্তা, ঠিক আছে, এবং এটাতে যে কোনো দ্রব্য তৈরি করা যায়। বর্তমান বিশ্বে ব্যাপক হারে প্লাস্টিক জাতীয় কৃত্রিম পলিমার ব্যবহার করা হচ্ছে, ব্যাপক হারে, এটা মানে এত বেশি ব্যবহার করা হচ্ছে, মানে প্লাস্টিক ছাড়া আসলে এখন কোনো কিছু, চতুর্দিকে শুধু প্লাস্টিক, সব এমন কোনো জিনিস নাই যেটা আসলে প্লাস্টিক দিয়ে তৈরি হচ্ছে না। শুধুমাত্র মানে পারলে কারেন্টের যে তার আছে, শুধু বিদ্যুৎ, শুধু এটার মধ্যে যে পরিবহন হয় না জন্য এটা প্লাস্টিক দিয়ে তৈরি হয় না। যদি বিদ্যুতের মধ্যে দিয়ে পরিবাহিত হইতো তাও মনে হয় ওটা দিয়ে কি তারও তৈরি হইতো প্লাস্টিক দিয়ে। তো তার প্লাস্টিক দিয়ে তৈরি না হলে হবে কি, তার উপরে যে কভার আছে সেটা প্লাস্টিক দিয়েই তৈরি হয়। তো এই জাতীয় পদার্থ ব্যবহারের প্রচুর সুবিধা আছে। অপরদিকে প্লাস্টিক জাতীয় পদার্থ আমাদের পরিবেশের জন্য হুমকি স্বরূপ। বর্তমানে এই জাতীয় পদার্থ আমাদের দৈনন্দিন জীবনের সাথে নিবিড়ভাবে জড়িয়ে গেছে, তাই এগুলোকে বর্জনও করতে পারতেছি না। সেক্ষেত্রে এগুলোর ব্যবহার সঠিক উপায়ে করতে পারলে আমাদের এই সকল অসুবিধা থেকে কিছুটা মুক্তি পেতে পারি। সুবিধা আছে, প্লাস্টিক জাতীয় পদার্থ থেকে আমাদের নিত্য প্রয়োজনীয় জিনিস যেমন থালা, বাসন, বিভিন্ন ধরনের পাইপ, বিভিন্ন কন্টেইনার, ব্যাগ সহ আরও অনেক কিছু প্রস্তুত করা হয়। এগুলো তৈরিতে আগে সম্পূর্ণরূপে ধাতু, প্রাকৃতিক তন্তু যেমন তুলা, পাট, রেশম, কাঠ ইত্যাদি ব্যবহার করা হতো। প্লাস্টিক এদের তুলনায় অনেক পাতলা। প্লাস্টিককে ইচ্ছা মতো বিভিন্ন রূপ দিয়ে বিভিন্ন আকারের জিনিস তৈরি করতে পারি, তাতে বিভিন্ন ধরনের রং মিশিয়ে আকর্ষণীয় করে তুলতে পারি। আরও কিছু রূপ আছে, সুবিধা আছে, এটা সস্তা, এটা সহজে তৈরি করা যায়, সহজলভ্য এর কাঁচামাল। ঠিক আছে, এগুলো আছে। ইকোনমিক সুবিধা তো থাকতে হবে, অন্য সুবিধা শুধু না, ইকোনমিকটাও
সবার আগে মানে শিল্প কারখানায় সবকিছুর আগে ইকোনমিটা দেখা হয়, ঠিক আছে, এটা ইকোনমিক কিনা। এটা হচ্ছে অসুবিধা। তো প্লাস্টিক জাতীয় দ্রব্যের সবচেয়ে বড় অসুবিধা হলো তা পরিবেশের জন্য ক্ষতিকর, অনেক সময় এটা স্বাস্থ্যের জন্যও ক্ষতিকর হয়। তো আমরা যে সকল জিনিস মাটিতে বা পানিতে ফেলি সেগুলো ব্যাকটেরিয়া বা বায়ুমণ্ডলের অক্সিজেন বা মাটি বা পানিতে অন্য পদার্থের সাথে বিক্রিয়া করে ক্ষয়প্রাপ্ত হয়, সাধারণত যে জৈব পদার্থগুলো আছে সেগুলো, এবং পরিবেশের সাথে ভারসাম্য বজায় রাখে। আর প্লাস্টিকগুলো এগুলো জৈব যৌগ, কিন্তু যখন এগুলো পলিমারে পরিণত হয়ে যায় তখন আর এগুলো অন্যান্য জৈব যৌগের মতো সহজে মাটির সাথে মিশে নষ্ট হয়ে যায় না। প্লাস্টিক দ্রব্য যেমন ব্যাকটেরিয়া দ্বারা ক্ষয়প্রাপ্ত হয় না, তেমনই অন্যান্য পদার্থের সাথেও বিক্রিয়া করে না। তাই মাটিতে বা পানিতে ফেললে তা একই রকম থাকে, ফলে মাটি ও পানির দূষণ ঘটায়, সেই সাথে পরিবেশেরও ভারসাম্য নষ্ট হয়। সেদিন দেখলাম যে কোন এক দেশে এই প্লাস্টিক নষ্ট হয় এরকম ব্যাকটেরিয়া আবিষ্কার করছে, খুব সম্ভবত চীন অথবা জাপান। এরাই সবার আগে সব আবিষ্কার করে, এখন আর আমেরিকা, রাশিয়া এগুলোতে এগিয়ে না। তো প্লাস্টিক জাতীয় দ্রব্যকে যেখানে সেখানে না ফেলে তাকে সংরক্ষণ করে আবার প্রক্রিয়াজাত করে পুনরায় ব্যবহার করা উচিত। তো প্লাস্টিক জাতীয় পদার্থের ক্ষেত্রে এটি একটাই মাত্র করণীয়, তাছাড়া আর কোনো করণীয় না। মানে প্লাস্টিক জাতীয় পদার্থ হচ্ছে অনেকটা ইয়ার মতো, সুপার হিউম্যানের মতো, এরা খালি একবার জন্ম নিলে সেটা আর মরে না, ঠিক আছে। সুপার হিউম্যান কোনো একটা পরিচালক একটা সুপার হিউম্যানকে একবার ক্রিয়েট করে বা তৈরি করে, তারপর ওই সুপার হিউম্যান মরে না, মারা যায়, আবার পরের সিরিয়ালে আবার উঠে আসে দেখা যায়, ঠিক আছে, দেখা যাচ্ছে কোথাও থেকে আবার বেঁচে আসছে, তো তারা মরে না। তো এগুলো হচ্ছে ওই রকম, একবার তাদেরকে বানাইলে সেটা আর মারা যায় না। এই জন্য উপায় হচ্ছে পরিচালকরা যেরকম ওই সুপার হিউম্যানকে কি করে বিভিন্ন সময় বিভিন্ন কাজে লাগায় পৃথিবীর উপকারে, এলিয়েন বা বাইরে থেকে যারা শত্রু আছে ওদেরকে মারার জন্য ব্যবহার করে, বারবার ইউজ করতেছে, মরতেছে, অসুস্থ হচ্ছে, তারপর হাত পা ভাঙছে, আবার সঠিক হয়ে যাচ্ছে সেই সুপার হিউম্যান, আবার সুস্থ হয়ে যাচ্ছে, আবার ব্যবহার হচ্ছে। ঠিক সেই রকম প্লাস্টিক হচ্ছে এরকম সুপার হিউম্যানের মতো, এরা একবার একটা প্লাস্টিক যদি আমরা তৈরি করে ফেলি, পলিমারকরণ বিক্রিয়া একবার সংগঠিত হয়ে গেলে এটা রিভার্স বিক্রিয়া হয় না, এটা থেকেই যায়। এই জন্য এটাকে একটাই উপায়, সেটা হচ্ছে বারবার ব্যবহার করতে হবে, একটা ভালো পরিচালক হইতে হবে, ঠিক আছে, যাতে করে আমরা এটাকে বারবার ব্যবহার করতে পারি। ওকে। অন্যদিকে কাঠ, ধাতু বা প্রাকৃতিক তন্তু ব্যবহারের পরিমাণও আমাদের বাড়াতে হবে। তো যেগুলো সহজে পচে যায়, তো যে কোনো জিনিসের একটা মেয়াদ থাকে, আমরা ব্যবহার করার পর সেটা ব্যবহারযোগ্য থাকে না, তখন এটা স্বাভাবিকভাবে মাটিতে পচে গেলে বা পানিতে মিশে গেলে বা পচে গেলে এটা সুবিধা আমাদের জন্য, ঠিক আছে। বিজ্ঞানীরা পচনশীল প্লাস্টিক দ্রব্য তৈরি করার চেষ্টা করছেন, এবং বললাম যে চীন বা জাপানে কেউ এক ধরনের ব্যাকটেরিয়া আবিষ্কার করেও ফেলছেন, ইতিমধ্যে তারা অনেক ক্ষেত্রে সফলও হয়েছেন। তাই আশা করা যায় অদূর ভবিষ্যতে বাজারে বর্তমানে ব্যবহৃত প্লাস্টিক দ্রব্যের পরিবর্তে পচনশীল প্লাস্টিকের তৈরি সামগ্রী পাওয়া যাবে। তো তো এই হচ্ছে বিষয়। এরপর হচ্ছে জৈব এবং অজৈব যৌগের মধ্যে পার্থক্য। এই অধ্যায়ে তোমরা যে সকল যৌগ সম্পর্কে অধ্যয়ন করেছো সবই হচ্ছে জৈব যৌগ। সাধারণত সমযোজী বন্ধনের মাধ্যমে জৈব যৌগসমূহ গঠিত হয় এবং আয়নিক বন্ধনের মাধ্যমে অজৈব যৌগসমূহ গঠিত হয়। অজৈব যৌগ যে আয়নিক বন্ধনের মাধ্যমে সমযোজী দিয়ে গঠিত হয় না, বিষয়টা তা না। সমযোজী যৌগ দিয়েও অজৈব যৌগ গঠন হয়, কিন্তু ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা হচ্ছে একটা হচ্ছে জেনারেল আর একটা হচ্ছে জেনারেল মানে হচ্ছে সাধারণত এই ধরনের হয়, কিন্তু এর ব্যতিক্রমও থাকে। সাধারণত জৈব যৌগগুলোতে সমযোজী বন্ধন থাকে, এগুলোতে আয়নিক যৌগ কখনোই আয়নিক বন্ধন কখনো থাকে না। আর আয়নিক বন্ধন যেগুলো হয় সেগুলো অজৈবই হয়। তার মানে এই না যে অজৈব যৌগে সমযোজী বন্ধন থাকে না। তার মানে সমস্ত অজৈব যৌগই হচ্ছে, মানে আমরা এইভাবে বলতে পারি সমস্ত আয়নিক বন্ধন দ্বারা গঠিত যৌগগুলো অজৈব, কিন্তু সব অজৈব আয়নিক যৌগ দ্বারা গঠিত আয়নিক বন্ধন না, কিছু কিছু অজৈব আছে সমযোজী বন্ধন আছে। আবার আমরা বলতে পারি সমস্ত জৈব যৌগই কি সমযোজী বন্ধন দ্বারা গঠিত, কিন্তু সব সমযোজী বন্ধন জৈব যৌগ না, ঠিক আছে। যেমন পানিতেও জৈব যৌগ, পানি যেমন ইউরিয়ার যে উপাদানটা ছিল ওটা তো সমযোজী যৌগ, ইউরিয়া যেটা দিয়ে তৈরি করা হয় তোমার কি এমিন যেন ডাইএমিন, অ্যামাইনো অ্যাসিডের একটা বিশেষ রূপ, তো ওখান থেকে ইউরিয়া তৈরি করা হয়েছে, ওটা অজৈব যৌগ, ঠিক আছে। তো জৈব যৌগ সাধারণত জৈব যৌগ অবশ্যই কার্বন থাকবে, মানে জৈব যৌগের মানে মানে কার্বন এটা থাকাই লাগবে, মেইন কথা হচ্ছে জৈব যৌগে কার্বন থাকাই লাগবে।
আর কার্বনের সাথে এটা হাইড্রোজেন থাকতে পারে বা অন্যান্য অক্সিজেন আরও অনেক কিছুই থাকতে পারে। আর অজৈব যৌগ আছে 2-1টি ব্যতিক্রম ছাড়া অজৈব যৌগে কার্বন থাকে না, যেমন হাইড্রোজেন সালফাইড। হাইড্রোজেন সালফাইড এটা অজৈব যৌগ। কার্বন ডাইঅক্সাইড একটা অজৈব যৌগ, এখানে কার্বন থাকে। ক্যালসিয়াম কার্বনেট একটা অজৈব যৌগ, এখানে কি ক্যালসিয়াম কার্বনেট কি অজৈব যৌগ, এটাতে তোমার কি থাকে কার্বন থাকে। তো কিন্তু অজৈব যৌগে কার্বন খুব কম থাকে, এরকম অল্প কিছু যৌগ ছাড়া। জৈব যৌগের বিক্রিয়া হতে সাধারণত অনেক বেশি সময় লাগে। জৈব যৌগ কম সক্রিয়, যেহেতু সমযোজী বিক্রিয়া হয় এগুলো, যেমন অ্যালকেন, এটা তো অ্যালকেনগুলো তো বিক্রিয়া করেই না প্রায়, ঠিক আছে, অনেক বেশি তাপ দিতে হয়, আলট্রাভায়োলেট রে দিতে হয়, চাপ দিতে হয়, তারপর বিক্রিয়া করে। জেনারেলি এগুলো বিক্রিয়া করে না। আর অজৈব যৌগগুলো সাধারণত দ্রুত বিক্রিয়া করে। সাধারণত অজৈব যৌগগুলো তোমার আয়নিক বন্ধন প্রকৃতির হয় এবং এগুলো খুব দ্রুত বিক্রিয়া করে। জৈব যৌগসমূহ সমযোজী হয় জেনারেলি। তো সাধারণত সমযোজী যৌগ, এগুলো সবই হচ্ছে সাধারণত, এর ব্যতিক্রম থাকতে পারে, এই জন্য সাধারণত সমযোজী। তো জৈব যৌগ আয়নিক বন্ধন দ্বারা হয়, এরকম জৈব যৌগ আসলে আছে কিনা, নাই। আর অজৈব যৌগগুলো সাধারণত আয়নিক হয় এবং সমযোজীও হয়, ঠিক আছে। ওকে, এবার হচ্ছে জৈব যৌগের সংজ্ঞা দাও, এগুলো আমরা দেখলাম। তো আমরা এবার এটা দেখে শেষ করে ফেলি। বলছে যে প্রাকৃতিক গ্যাসে কত পার্সেন্ট ইথেন থাকে? প্রাকৃতিক গ্যাসে ইথেন থাকে, তো এইখানে দেখো প্রাকৃতিক গ্যাসে মিথেন থাকে 80%, মিথেন 80% থাকে, ইথেন থাকে 7%, প্রোপেন 6%, বিউটেন আইসোবিউটেন থাকে 4%, পেন্টেন থাকে 3%। কিন্তু বাংলাদেশে এ পর্যন্ত যে প্রাকৃতিক গ্যাস পাওয়া যায় সেটাতে মিথেন থাকে 95 থেকে 99%, তাহলে ইথেন 7%। আসলে এখানে যে পার্সেন্টেজগুলো দিছে বই, মানে আমাদের এই বইগুলোতে পার্সেন্টেজটা দিয়ে এটাকে একদম তোমার ইয়া করে দিছে, মানে ফিক্সড করে দিছে। আসলে বাস্তবে এরকম হয় না, মানে 7%, মানে একদম 7%, এখানে কোনো ধরনের ইয়া নাই, মানে পরিবর্তনের একদম ফিক্সড 7%, বিষয়টা এরকম না, এগুলো রেঞ্জ থাকে। তো এই বইগুলো একটা নির্দিষ্ট, মানে নির্দিষ্ট যে তোমার ইয়ার ডাটা ব্যবহার করছে। দেখা যাচ্ছে কোনো একটা জরিপকারী প্রতিষ্ঠান যে ডাটাটা দিয়েছে তার ডাটাটা তারা নিয়েছে, তার একটা অ্যাভারেজ মান নিয়েছে, এই জন্য এরা জিনিসটাকে ইয়া করে দিছে আমাদের জন্য, ফিক্সড করে দিয়েছে, পরীক্ষার জন্য জটিল করে দিয়েছে। যাই হোক, এটাই লিখতে হবে পরীক্ষায়, কিন্তু বাট বিষয়টা এরকম না যে একদম 7%ই থাকবে। এগুলো প্রত্যেকটা জিনিসে এগুলো কি একটা রেঞ্জের মধ্যে ভেরি করে। তো যাই হোক, তো ইথেন থেকে 7% আমরা পেয়ে গেলাম। তাহলে এটা হচ্ছে কত, 7%। নিচের কোন যৌগটি ব্রোমিন দ্রবণের লাল বর্ণকে বর্ণহীন করতে পারে? তাহলে ব্রোমিন সাধারণত কার সাথে, ইথিনের সাথে বিক্রিয়া করে। তাহলে ইথিন হচ্ছে কোনটা, এই যে এটা, মানে ইথিন, ইথিন, ইথেন সাধারণ সংকেত দিয়ে আমাদের মাথায় রাখতে হবে। তোমার ইথেন যেমন অ্যালকেনের ক্ষেত্রে এখানে এইচের পরিমাণ থাকবে 2n এর চেয়ে 2টা বেশি, আর অ্যালকিনের ক্ষেত্রে থাকবে CnH2n থাকবে, ঠিক আছে। আর অ্যালকাইনের ক্ষেত্রে থাকবে CnH2n-2। তাহলে এখন তোমার অ্যালকাইনের সাথে এটাও বিক্রিয়া করে, এটাও বিক্রিয়া করে, দুইটাই করে, ইথিন করে, ইথাইন করে, দুইটাই করে। তো এখানে তো এটা ইথেন, তার কারণ দেখো 3 × 6 দিয়ে 8, এটা প্রোপেন, এটা না, এইটা বিক্রিয়া করে, ঠিক আছে। তাই এটা হচ্ছে তোমার ইথিন, ঠিক আছে, বর্ণহীন করতে পারে। এরপর এখানে একটা বিক্রিয়া দিয়েছে, এটা হচ্ছে তোমার প্রোপিন। কার বিক্রিয়া? প্রোপিন। প্রোপিন যদি তোমার ব্রোমিনের সাথে বিক্রিয়া করছে তাহলে এই এক্স উৎপন্ন হবে, পরে তারপরে সাথে আবার ব্রোমিন যুক্ত করা হলে তখন ওয়াই তৈরি হবে, ঠিক আছে। তাহলে এখানে কি তৈরি হবে? তাহলে প্রথমে একটা ডাবল বন্ড ভেঙে যাবে, প্রথমে কি হবে, একটা ডাবল বন্ড ভেঙে যাবে। এখন ওয়াই যৌগটির নাম কি হবে? তাহলে এক্সে কি হবে, আমরা এক্সে আগে তৈরি করি। দেখো প্রথমে কি হবে, প্রথমে একটা ডাবল বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন প্রবেশ করবে, এখানে একটা ব্রোমিন প্রবেশ করবে, এটা হচ্ছে তোমার এক্স। তারপর যখন আরও ব্রোমিন দেওয়া হবে তখন কি হবে, CH3, আরও একটা ডাবল বন্ড ভেঙে যাবে, ঠিক আছে। আরও একটা ডাবল বন্ড ভেঙে গিয়ে এখানে একটা এইচ, এখানে একটা এইচ তো ছিলই, এবার এই আরও একটা এইচ যুক্ত হবে, ঠিক আছে। সরি, এইচ তো না, ব্রোমিন। কি যুক্ত হবে? ব্রোমিন যুক্ত হবে, ব্রোমিন। এখানে একটা Br2 দিলাম আমরা, ঠিক আছে, এখানে Br2, মানে 2টা ব্রোমিন যুক্ত হবে, 2 হাত। ওকে, তাহলে এগুলোর নামকরণ কিভাবে করা হয় দেখো।
আগে যখন একটা ব্রোমিন ছিল তখন আমরা এটাকে কি বলতে পারতাম, ব্রোমো ইথেন বা ব্রোমো ইথেন। এখন যেহেতু দুইটা ব্রোমিন আছে তাহলে আমরা কি করব, ডাই ব্রোমো ইথিন, এটা হবে ডাই ব্রোমো ইথিন, ইথিন মানে ডাই ব্রোমো, এটা ডাই ব্রোমো প্রোপিন, এটা হচ্ছে ডাই ব্রোমো প্রোপেন, এটা দুই বন্ধন আছে এই জন্য ডাই ব্রোমো প্রোপিন, এটা হচ্ছে ডাই ব্রোমো প্রোপেন। এখন ডাই ব্রোমো, তো ডাই ব্রোমো প্রোপেন, এখন এগুলোকে নামকরণ করা হয় ব্রোমিন কয় নম্বর কার্বনের সাথে যুক্ত আছে, কার্বন কয়টা, একটা দুইটা তিনটা, তাহলে আমরা তো চাইলে কি করতে পারি, এই দিক থেকেও গুনতে পারি, তাই না? সাধারণত ত্রিবন্ধন যে কার্বনে থাকে ওই দিক থেকে গণনা করতে হয়, তাহলে ত্রিবন্ধন তো ছিল এই কার্বনে, তাহলে কার্বন এইটা আছে 1 নম্বর, এটা 2 নম্বর, এইটা আছে 3 নম্বর, ঠিক আছে। আবার আরেকটা কথা মাথায় রাখতে পারি যে যেদিক থেকে গুনলে এই তোমার যে শিকলটা আছে এই ব্রোমিন যুক্ত আছে এটা কাছে হবে, এইদিকে হলে 2 নম্বর আর 3 নম্বর, এই দিক থেকে গুনলে 1 নম্বর আর 2 নম্বর, যেদিক থেকে কাছে হবে আমরা সেদিকে ইয়া করব, গুনবো। যেমন এই দিক থেকে গুনলে কি আছে 2 নম্বর এবং 3 নম্বর, তা 2 + 3 সমান আছে 5, যোগফলের মানটা যেখানে কম হবে সেখানে। যদি এই দিক থেকে আমরা গুনি তাহলে 1 নম্বর কার্বনে ব্রোমিন আছে আর 2 নম্বর কার্বনে ব্রোমিন আছে, তাহলে 1 আর 2 যোগ করলে 3, তাহলে যেখানে যেখানে যোগফলটা কম হবে সেই দিক থেকে আমরা নাম্বারিং করব, ঠিক আছে। তাহলে এরকম নাম্বারিং কয় নম্বর কার্বনে ব্রোমিন যুক্ত আছে এরকম নাম্বারিং করতে হলে আমরা ডান থেকেও নাম্বারিং করতে পারি, বাম থেকেও নাম্বারিং করতে পারি। তো দুই দিক থেকে নাম্বারিং করে যে দিক থেকে নাম্বারিং এর যোগগুলো কি হবে, যোগফলগুলো ছোট হবে, আমরা সেই দিক থেকে নাম্বারিং করব। তাহলে এখানে এই দিক থেকে নাম্বারিং করলে ছোট 3 হচ্ছে, তাহলে আমরা বলবো 1 2, তাহলে 1 নম্বর কার্বনে একটা আছে 2 নম্বর কার্বনে আছে, এই জন্য লিখবো কি 1, 2, আর 1 2 এ কি যুক্ত, ব্রোমিন যুক্ত আছে এই জন্য 2টা আছে এই জন্য ডাইব্রোমো, ডাইব্রোমো ইথেন, ডাইব্রোমো। আর মেইন শিকল কার্বন কয়টা আছে 1 2 3টা কার্বন, এই না ইথেন 1 2 ডাইব্রোমো প্রোপেন, সরি 3টা কার্বন প্রোপেন, ঠিক আছে। যদি এখানে আরো একটা ব্রোমিন থাকতো তাহলে আমরা লিখতে পারতাম 1 2 3, এখানে দুই দিক থেকে এক হয়ে যাবে 1 2 3, এদিক থেকে 1 2 3, কোনো সমস্যা নেই। তাহলে 1 2 3 ট্রাইব্রোমো ইথেন প্রোপেন হয়ে দাও, 1 2 3 ট্রাইব্রোমো। তো এটা না হবে তাহলে কি 1 2 ডাইব্রোমো প্রোপিন, না ডাইব্রোমো প্রোপেন, এই যে এটা ক নম্বর আনসার, ঠিক আছে। এটা হবে কি ক 1 3 1 2 ডাইব্রোমো প্রোপিন, কার নাম চাইছে, ওয়াই, ও সরি এখানে তো ব্রোমিন 2টা না, ব্রোমিন তো কয়টা, ওই যে এই জন্য নিচে লিখে সমস্যা, ব্রোমিন তো 4টা, 2টা 2টা করেই, মানে এইদিকে একটা ব্রোমিন, এভাবে লিখি এখানেই লিখি, তাহলে ব্রোমিন হচ্ছে কয়টা 4টা, ঠিক আছে। তো আমরা যদি এখানে দেখি তাহলে এখানে কি তৈরি হবে, আবার CH3 CH ট্রিপল বন্ড CH, ঠিক আছে। তো এইখানে যখন প্রথমে তৈরি হবে কি CH3 C, শুধু C, এখানে H না শুধু C, তাহলে এইখানে, ঠিক আছে, তাহলে এইখানে একটা ব্রোমিন প্রবেশ করবে, এখানে একটা ব্রোমিন প্রবেশ করবে, আর ফার্দার এটাকে যদি আবার ব্রোমিনের সাথে বিক্রিয়া ঘটানো হয় তখন হবে কি CH3, এই আরো একটা বন্ড ভেঙে যাবে, ভেঙে গিয়ে এখানে একটা ব্রোমিন এখানে একটা ব্রোমিন, এইভাবে ব্রোমিন প্রবেশ করবে, মোট 4টা ব্রোমিন হবে, ঠিক আছে। তাহলে এখানে ব্রোমিন কয় নম্বর কার্বনের সাথে আছে, নামটা হবে এরকম, 1 নম্বর কার্বনের সাথে 2টা ব্রোমিন আছে এই জন্য 1 1, 2 নম্বর কার্বনের সাথে 2টা আছে 2 2, তাহলে 1 1 2 2 টেট্রা ব্রোমো, কয়টা ব্রোমিন আছে 4টা ব্রোমিন আছে এই জন্য টেট্রা ব্রোমো প্রোপেন, ঠিক আছে। এই দিক থেকে গুনবো কেন, কারণ এই দিক থেকে যদি আমরা গুনতাম তাহলে কি হইতো 1, এটা 1, তাহলে নামকরণটা কি হইতো 2 2 3 3 হইতো, তার মানে এটা 1 নম্বর কার্বন 2 3, অথবা এখানে যখন আমরা নামকরণ করছি সাধারণত যে কার্বনের 3 নম্বর বন্ধন থাকে তাকে 1 ধরতে হয়, ঠিক আছে, তাকে 1 ধরে হিসাব করতে হয়। তো ওকে আমরা যদি 1 ধরি তাহলে এই দিক থেকে হিসাব হচ্ছে, তাহলে 1 1, 1 নম্বরে 2টা ব্রোমিন 2 নম্বরে 2টা ব্রোমিন, এই জন্য 1 ডাবল 2 ডাবল 1 1, আর ব্রোমিন হচ্ছে মোট কয়টা 1 2 3 4টা, ওই জন্য টেট্রা ব্রোমো প্রোপেন, ঠিক আছে। তো এইভাবেই নামটা হবে এখানে, ঠিক আছে, বুঝতে পারছো। তাহলে এটা নামটা কোনটা হবে 1 1 2 2 টেট্রা ব্রোমো প্রোপেন, গ নম্বর সঠিক, ঠিক আছে।
এরপর দেখো এক্স যৌগটি কি বিক্রিয়া দেয়। এক্স যৌগটি এই যে এক্স এর সাথে পরে আবার ব্রোমিন যুক্ত হয়ে কি হয়েছে, এটা তৈরি হয়েছে। তাহলে দেখো আমরা এইটার নাম কি করতে পারি। তাহলে আমি এখানে যদি প্রশ্ন দেওয়া নাই, তারপরও আমি যদি তোমাদের শেখানোর উদ্দেশ্যে নামকরণটা করি, এই যৌগটার নাম কি হবে বলো দেখি। এই যৌগটার কি নাম হবে? এই যৌগটার নাম হবে এক নম্বর কার্বনে আছে আর 2 নম্বর কার্বনে আছে, তাহলে এটাকে আমরা বলতে পারবো 1,2 ডাইব্রোমো। ডাইব্রোমো এটা কি প্রোপেন না প্রোপিন? 2 বন্ধন আছে এই জন্য এটা হচ্ছে প্রোপেন, প্রোপিন 1,2 ডাইব্রোমো প্রোপিন, ঠিক আছে। আর এইটার নাম কি? এটা তো প্রোপাইন, এটা আমরা জানি প্রোপাইন, অথবা এটাকে প্রোপাইন 1ও বলা যেতে পারে, 1 নম্বর কার্বনে যুক্ত আছে। ওকে, আচ্ছা। তো এরপর আমরা পরের প্রশ্নে চলে যাই। তাহলে এক্স যৌগটি কি দেয়? তাহলে এক্স যৌগটা সংযোজন বিক্রিয়া দেয়। কেন? তার কারণ সে পরবর্তীতে আবার ব্রোমিন যুক্ত হইল। প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হয়, হ্যাঁ এটা তৈরি হবে প্লাস্টিক, তার কারণ এটা প্রোপিন প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত হবে। এরপর ওয়াই অপেক্ষা কম সক্রিয়, হ্যাঁ ওয়াই অপেক্ষা কম সক্রিয়, কারণ ওয়াইতে সব সিঙ্গেল বন্ধন হয়ে গেছে। আমরা জানি যে সবচেয়ে বেশি সক্রিয় হচ্ছে ট্রিপল বন্ধন, তারপর ডাবল বন্ধন, তারপর সিঙ্গেল বন্ধন আরো সবচেয়ে কম সক্রিয়। সবচেয়ে বেশি সক্রিয় ট্রিপল বন্ধন, তারপর ডি বন্ধন। তাহলে ওয়াইতে আছে সব সিঙ্গেল বন্ধন, তাহলে সেটা ডেফিনেটলি ওয়াই অপেক্ষা কম সক্রিয় হবে, ঠিক আছে। আর প্লাস্টিক তৈরিতে 1,2 ডাইব্রোমো প্রোপিন, এটা প্লাস্টিক তৈরিতে ব্যবহৃত, হ্যাঁ হবেই, ঠিক আছে। কিন্তু এটা তোমাদের বইয়ের উদাহরণ হিসেবে দেওয়া নাই, তো সেই হিসেবে 3টাই হবে, তার কারণ যাদের মধ্যে 2 বন্ধন আছে ওরা ইয়া করে তোমার। এরপর দেখো মার্চ জুন মাসে বাংলাদেশের সংরক্ষণের অভাবে প্রচুর পরিমাণে আলু নষ্ট হয়। কি নষ্ট হয়? আলু থেকে নিচের বিক্রিয়ায় ইথানল উৎপন্ন হয়। তো স্টার্চকে এখানে কি করা হয়? এনজাইমের উপস্থিতিতে যেটা করা হয়, কোন কোন এনজাইম? ডায়াস্টেস এবং ম্যালটেস নামক এনজাইম এবং পানির উপস্থিতিতে প্রথমে গ্লুকোজ তৈরি হয়, পরে সেই গ্লুকোজকে আবার জাইমেস নামক এনজাইমের সাথে এনজাইমের উপস্থিতিতে যদি রাখা হয় তাহলে সেটা ইথানল হয়। মূলত এখানে স্টার্চ থেকে 2টা মানে ফার্মেন্টেশন, এই টোটাল প্রক্রিয়াটাকে বলা হচ্ছে ফার্মেন্টেশন, ঠিক আছে। ফার্মেন্টেশন প্রক্রিয়ায় স্টার্চ থেকে কি তৈরি হচ্ছে? অ্যালকোহল তৈরি হচ্ছে, ইথানল, এটা হচ্ছে অ্যালকোহল। এটা 2 ধাপে হচ্ছে, প্রথম ধাপে গ্লুকোজ তৈরি হচ্ছে, তারপর ফাইনালি অ্যালকোহল তৈরি হচ্ছে, তাহলে এটা হচ্ছে ফার্মেন্টেশন বিক্রিয়া। পেট্রোলিয়ামের প্রধান উপাদান কি? কার্বন। পেট্রোলিয়ামের প্রধান উপাদান হচ্ছে কার্বন বা মিথেন, কার্বনিত, ঠিক আছে। এরপর হচ্ছে অ্যালকেন অপেক্ষা অ্যালকিন সক্রিয় কেন? অ্যালকেন অপেক্ষা এলকিন সক্রিয়, তখন আমরা জানি যে অ্যালকেনে কার্বন কার্বন একক বন্ধন থাকে, আর অ্যালকিনে কার্বন কার্বন দ্বিবন্ধন থাকে। তো একক বন্ধন হচ্ছে দ্বিবন্ধন সক্রিয়, তো একক বন্ধনটা শক্তিশালী হয়, এই দ্বিবন্ধনের একটা শক্তিশালী হয় আর এই একটা দুর্বল হয়। তো একটাকে সিগমা বন্ধন বলে, একটাকে পাই বন্ধন বলে। সিগমা বন্ধনগুলো শক্তিশালী হয় আর পাই বন্ধনটা দুর্বল হয়। তো অ্যালকাইন আবার আরো শক্তিশালী হয়, অ্যালকাইনের এই মাঝখানটা শুধু সিগমা বন্ধন, আর এটা হচ্ছে পাই, এটা হচ্ছে কি পাই বন্ধন, 2টা। এই পাই বন্ধনগুলো হালকা হয় আর সিগমা বন্ধনগুলো শক্তিশালী হয়। আর এখানে অ্যালকেনে একটাই মাত্র বন্ধন থাকে সিগমা, অতিরিক্তটাই মূলত পাই। তো অত পাই সিগমা তোমাদের লেখার দরকার নাই, জাস্ট এমনিতে মনে রাখবা যে অ্যালকিনের দ্বিবন্ধন থাকে, এই দ্বিবন্ধনের মধ্যে একটা বন্ধন শক্তিশালী হয় আর একটা বন্ধন দুর্বল হয়, আর অ্যালকেনে একটাই বন্ধন থাকে সেটা শক্তিশালী হয়। এই জন্য অ্যালকিনের ওই দুর্বল বন্ধনটা সহজে ভেঙে যায়, ভেঙে গিয়ে সে অন্য কারোর সাথে বিক্রিয়া করতে পারে। এই কারণেই অ্যালকেন বেশি সক্রিয় আর অ্যালকেন কম সক্রিয়। অ্যালকাইন আবার আরো সক্রিয়, কারণ অ্যালকাইনে এরকম 2টা দুর্বল বন্ধন থাকে, 2টা। এরপর বলছে যে উদ্দীপকের বিক্রিয়া ব্যবহার করে আলু থেকে মিথেন প্রস্তুতির বর্ণনা দাও। এখন আলু থেকে মিথেন তৈরি হবে, আলু থেকে মিথেন কিভাবে তৈরি হবে? এখন আলু থেকে স্টার্চ আছে, তারপর ইথানল তৈরি হয়েছে, এই ইথানল থেকে এখন আমরা কি তৈরি করব? ইথানল থেকে তোমার ইথেন তৈরি করবো, অর্থাৎ তোমার অ্যালকোহল থেকে অর্থাৎ এই যে অ্যালকোহল তৈরি হলো, এই উৎপন্ন অ্যালকোহল থেকে আমরা কি তৈরি করব? অ্যালকেন তৈরি করব, ঠিক আছে।
অ্যালকোহল থেকে অ্যালকেন তৈরির প্রক্রিয়াটা কি হবে সেটা আমরা দেখবো। আমি তোমাদের বই যেহেতু পড়াচ্ছি বই থেকেই দেখিয়ে দেয়, তাহলে তোমাদের জন্য সুবিধা হবে। তাহলে আমরা জানি এই যে অ্যালকোহল থেকে সরাসরি মিথেন প্রস্তুত করা যাবে না, অ্যালকোহল থেকে সরাসরি ইথেন প্রস্তুত করা যাবে না। তো অ্যালকোহল যদি মিথানল হয় ওখানে, ঠিক আছে, তাহলে দেখো আমরা এখানে জেনারেলটা আগে দেখে নেই। এই যে অ্যালকোহলের সাথে অ্যালকোহল থেকে যদি আমরা পানি বের করে নেই, অর্থাৎ সালফিউরিক অ্যাসিড আছে নিরোধক, সে পানি বের করে নেয়, তাহলে অ্যালকোহল থেকে যখন পানি বের করে নেয় তাহলে সেইটা তৈরি করে কি ইথিন তৈরি করে, ঠিক আছে, অ্যালকিন তৈরি করে। ওকে, তাহলে প্রথমে অ্যালকিন তৈরি করে, তারপর এই ইথিন থেকে আবার কি করা যায়, অ্যালকেন তৈরি করা যায়। এই যে দেখো এই ইথিনের সাথে যদি আমরা হাইড্রোজেনের বিক্রিয়া করি, এই দেখো হাইড্রোজেনের বিক্রিয়া করলে তখন এখান থেকে আবার কি আছে, ইথেন তৈরি আছে, ঠিক আছে। ওকে, তাহলে এইখানে দেখো, এইখানে আমরা ওরা কি বলছে যে বিক্রিয়াটা আছে সেই বিক্রিয়ায় ওখান থেকে স্টার্চ ছিল, প্রথমে কি করছে ওরা, স্টার্চ থেকে ইথানল তৈরি করার প্রক্রিয়াটা দেওয়া আছে, স্টার্চ থেকে ইথানল তৈরি হয়েছে। এখন এইখান থেকে এই ইথানল থেকে তারা তৈরি করতে বলতেছে মিথেন, মিথেন মানে CH4। ওকে, এখন এখন কিভাবে তৈরি হবে মিথেন, কিভাবে তৈরি হবে, আমরা যদি এই ইথানল থেকে যদি ইথিন প্রস্তুত করি, যেমন CH3CH2OH, তো এখান থেকে যখন আমরা ডিকার্বক্স তোমার H2SO4 অর্থাৎ পানি বের করতেছি, পানি বের করে যখন ইথিন তৈরি করতেছি, ঠিক আছে, এই ইথিনের সাথে যদি আমরা আবার কি করি, তোমার হাইড্রোজেনের নিকেল প্রভাবকের উপস্থিতিতে নিকেল সাথে যুক্ত করি, তাহলে কি হবে CH3CH2 ইথেন তৈরি হবে। ওকে, ইথেন তৈরি হইলো, ওকে, ইথেন তো হইলো কিন্তু মিথেন তো হইলো না। তাহলে আছে ইথানল, তৈরি করতে হবে ইথেন, অর্থাৎ এক কার্বন কম বানাইতে হবে, তাহলে একটা কার্বন কমাইতে হবে। তাহলে একটা কার্বন কমে কোথায়, একটা কার্বন কমে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় যখন আমরা অ্যাসিড থেকে, জৈব অ্যাসিড থেকে, মানে জৈব লবণ থেকে CH3COOH এই প্রক্রিয়ায়, এই যে তোমার অ্যাসিটিক অ্যাসিড COOH সোডিয়াম অ্যাসিটেট, এইখানে যখন এইটার সাথে যখন আমরা ডিকার্বক্সিলেশন বিক্রিয়া করি পানির উপস্থিতিতে, যেটাই হোক না কেন, তখন কিন্তু এখানে কি হয়, CH4 তৈরি হয় আর কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, ডিকার্বক্সিলেশন, ঠিক আছে, কার্বন ডাই অক্সাইড আর ডিকার্বক্সিলেশন, এখানে প্রভাবক হিসেবে থাকে সোডিয়াম হাইড্রোক্সাইড, কি এই সোডিয়াম হাইড্রোক্সাইডের উপস্থিতিতে এটা হয় কার্বন ডাই অক্সাইড হয়, আর কি হয়, সোডিয়াম হাইড্রোক্সাইড উৎপন্ন হয়। ওকে, সোডিয়াম হাইড্রোক্সাইড তো আছেই, তো উৎপন্ন হয় সোডিয়াম কার্বনেট। ওই পরবর্তীতে তোমার এই সোডিয়াম আর কার্বন ডাই অক্সাইড নিজেদের সাথে বিক্রিয়া করে সোডিয়াম কার্বনেট তৈরি করে, ঠিক আছে, ডিকার্বক্সিলেশন, অর্থাৎ এইখান থেকে COOটা বের হয়ে যায় আর এই সোডিয়াম বের হয়ে আসে, তাহলে দুইটা সোডিয়াম কার্বনেট তৈরি হয় আর কি। আচ্ছা, যাই হোক, তাহলে এখানে মিথেন তৈরি হয়, তাহলে এক কার্বন কম বিশিষ্ট, অর্থাৎ মেইন উপাদানে যখন মেইন ইথানলে, দেখো মেইন ইথানলে কি আছে, দুইটা কার্বন আছে, অর্থাৎ ইথানল আছে, সেখান থেকে মিথেন তৈরি করতে বলছে। তার মানে যদি আমরা এই ইথানলকে কি করি, এখান থেকে ইথানল থেকে যদি আমরা অ্যালকিন তৈরি করি, সেই অ্যালকিন থেকে যখন অ্যালকেন তৈরি করছি তখন সমান কার্বন বিশিষ্ট পাচ্ছি, কিন্তু আমাদের সমান কার্বন বিশিষ্ট চাই নাই, এক কার্বন কম চেয়েছে। যখনই এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি করতে হবে, এটা মাথায় রাখতে হবে, তখনই আমাদের ডিকার্বক্সিলেশন প্রক্রিয়ায় যাইতে হবে। তাহলে ডিকার্বক্সিলেশন প্রক্রিয়া যাওয়ার জন্য আমাদের কি করতে হবে, আগে ইথানল থেকে আগে অ্যাসিড তৈরি করতে হবে। আগে কি করতে হবে, CH3CH2OH, এটার থেকে আমাদের কি করতে হবে, অ্যাসিড তৈরি করতে হবে, CH3COOH। তাহলে অ্যাসিড তৈরি করার উপায় কি, জাইমান অক্সিজেন দিতে হবে, এখানে কি দিতে হবে, জাইমান অক্সিজেন দিতে হবে, জাইমান অক্সিজেন। তাহলে এখানে জার্মান অক্সিজেন, তাহলে অ্যালকোহল থেকে প্রথমে তো পটাশিয়াম ডাইক্রোমেট, একটু আগে আমরা দেখলাম, পটাশিয়াম ডাইক্রোমেট এবং সালফিউরিক অ্যাসিড, এখানে জার্মান অক্সিজেন। প্রথমে তো CHO তৈরি হবে, প্রথমে এলডিহাইড তৈরি হবে, প্রথমে কি তৈরি হবে, এলডিহাইড তৈরি হবে। তাহলে সেই এলডিহাইডকে যখন আবার জার্মান অক্সিজেন দেওয়া হবে, আবার যখন জার্মান ওই সেম প্রসেস হয়, তখন এখান থেকে কি হবে, CH3COOH এই জিনিস তৈরি হবে।
ঠিক আছে। এরপর CH3 এই অ্যাসিডকে যখন আমরা ক্ষারের সাথে বিক্রিয়া করব প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড, ঠিক আছে, এইচ এই যে জৈব অ্যাসিড আছে, এই জৈব অ্যাসিডের সাথে যখন সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া করব তখন কি হবে, এটা CH3COONA এই সোডিয়াম অ্যাসিডের তৈরি হবে। এই সোডিয়াম অ্যাসিডের সাথে যখন আরো সোডিয়াম হাইড্রোক্সাইডের ফার্দার আমরা বিক্রিয়া করাবো CH3COONA প্লাস অতিরিক্ত সোডিয়াম হাইড্রোক্সাইড যখন দিব আমরা, তখন এখানে কি হবে, মিথেন তৈরি হবে, CH4 মিথেন তৈরি হবে আর সোডিয়াম কার্বনেট তৈরি হবে। ঠিক আছে, তো এইভাবেই মূলত কি হবে তোমাদের, এক কার্বন বিশিষ্ট, দুই কার্বন বিশিষ্ট অ্যালকোহল থেকে, প্রথমে আমরা অ্যালডিহাইড করব, সেই অ্যালডিহাইড থেকে তোমার অ্যাসিড, জৈব অ্যাসিড, সেই জৈব অ্যাসিড থেকে জৈব অ্যাসিডের লবণ, সেই লবণ থেকে আবার আমরা মিথেন তৈরি করব। তাহলে এক কার্বন বিশিষ্ট কম হাইড্রোকার্বন তৈরি করার জন্য, অর্থাৎ অ্যালকোহল থেকে যদি আমরা এক কার্বন কম বিশিষ্ট অ্যালকেন তৈরি করি তাহলে আমাদের এই প্রক্রিয়ায় আসতে হবে, অর্থাৎ ডিকার্বক্সিলেশন, এই বিক্রিয়াটাকে বলা হয় ডিকার্বক্সিলেশন বিক্রিয়া, ডিকার্বক্সিলেশন বিক্রিয়ায় আসতে হবে। ঠিক আছে, তো এটা মাথায় রাখতে হবে। তো এরপর আমরা আসি, তো দেখো এরপর অতিরিক্ত আলোকে জীবাশ্ম জ্বালানির বিকল্প হিসেবে ব্যবহারের সম্ভাবনা, তো সম্ভাবনা আছে, এটা তো জাস্ট বর্ণনা করে লিখতে হবে যে আলু থেকে ইথানল তৈরি করতে হবে এইভাবে, তারপর সেই ইথানলকে তোমার যদি জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, যেটা অলরেডি ব্রাজিলে ব্যবহার করা হচ্ছে, তো এই ইথানলকে জ্বালানি হিসেবে ব্যবহার করলে তোমার কার্বন ডাই অক্সাইডের উৎপাদন কম হবে, পরিবেশ এটা হবে, যাই হোক এটা লিটারেচার লিখে দিতে হবে। তাহলে তার মানে সম্ভাবনা আছে, এটাকে বিশ্লেষণ করলেই হবে, এটা নিয়ে বেশি কথা বলার কিছু নাই। পর্যায়ক্রমে একটি গ্যাসকে এক থেকে 3 বিক্রিয়ার মাধ্যমে, 1 নম্বর বিক্রিয়া, 2 নম্বর, 3 নম্বর বিক্রিয়ার মাধ্যমে এইভাবে ফাইনালি এটা আসছে। ঠিক আছে, তাই মিথেন থেকে তোমার ইয়া তৈরি হয়েছে, তো ইথাইন তৈরি হয়েছে, এটা কি ইথাইন, সেই ইথাইনের সাথে এটা যুক্ত করে এটা ভিনাইল ক্লোরাইড তৈরি হয়েছে, এই ভিনাইল ক্লোরাইডের পলিমারকরণ করে পরে পলিভিনাইল ক্লোরাইড বা PVC তৈরি হয়েছে। তো এখানে আছে হাইড্রোকার্বন কাকে বলে, হাইড্রোজেন এবং কার্বনের যৌগকে হাইড্রোকার্বন বলে। বেনজিন অ্যারোমেটিক হাইড্রোকার্বন কেন, তো বেনজিনের ছবি দিয়ে এটাকে লিখবা যে এখানে 6টা কার্বন একটা চাক্রিক যৌগ হিসেবে থাকে এবং এখানে দ্বিবন্ধনগুলো তোমার একান্তর দ্বিবন্ধন থাকে, এটাকে বলা হয় কি একান্তর দ্বিবন্ধন। তাহলে একান্তর দ্বিবন্ধন মানে হচ্ছে একটা দ্বিবন্ধন, তারপর একটা একক বন্ধন, একটা দ্বিবন্ধন, একটা একক বন্ধন, এইভাবে থাকে এবং এটা সুগন্ধ ছড়ায়, অ্যারোমা ছড়ায়, এই জন্য এটাকে অ্যারোমেটিক হাইড্রোকার্বন বলে বেনজিনকে। 2 নং বিক্রিয়াটি কোন ধরনের বিক্রিয়া, তাহলে 2 নং বিক্রিয়াতে ইথাইনের সাথে হাইড্রোজেন ক্লোরাইডের যে বিক্রিয়া করে ভিনাইল ক্লোরাইড হলো, এটা কোন ধরনের বিক্রিয়া ব্যাখ্যা করো। তো এটা সংযোজন বিক্রিয়া, এটা কি বিক্রিয়া, জেনারেল কি, এটা সংযোজন বিক্রিয়া। তার কারণ কি, এই দুইটা যৌগ একত্রিত হয়ে এটা তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে হাইড্রোজেন ক্লোরাইডটা ভেঙে গিয়ে এক জায়গায় হাইড্রোজেন ঢুকছে আর একটাতে ক্লোরিন ঢুকছে, তাহলে ভিনাইল ক্লোরাইড, এটা হচ্ছে তোমার কি সংযোজন বিক্রিয়া, জেনারেলি সংযোজন বিক্রিয়া, অর্থাৎ দুইটা যৌগ পরস্পরের সাথে যুক্ত হয়ে একটা একক যৌগ তৈরি হয়েছে, এটা একটা সংযোজন বিক্রিয়া। এবং সংযোজন বিক্রিয়াগুলো এখানে কি জারণ বিজারণ বিক্রিয়া হয়েছে, না এখানে জারণ বিজারণ হয় নাই, এটা মেনলি সংযোজন বিক্রিয়া একটা। ঠিক আছে, এরপর বলছে উদ্দীপকের প্রথম বিক্রিয়ক গ্যাসটির ব্যবহার বহুমুখীকরণের সম্ভাবনা বিশ্লেষণ করো। প্রথম বিক্রিয়ক অর্থাৎ মিথেন, তাহলে মিথেন জিনিসটা তো এটা কি হিসেবে ব্যবহার করা হয়, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়, এর ব্যবহারটা বহুমুখীকরণ, তাহলে এক তো জ্বালানি হিসেবে ব্যবহার হয়, সেটা আবার এটা এই মিথেন অর্থাৎ প্রাকৃতিক গ্যাস মিথেনের বহুমুখী ব্যবহার কি, জ্বালানি হিসেবে ব্যবহার করা হয়। এবং আর একটা আছে, দেখো এখান থেকে তো বোঝাই যাচ্ছে মিথেন থেকে পলিভিনাইল ক্লোরাইড প্লাস্টিক তৈরি হলো, এটা আর একটা তার দুইটা ব্যবহার হইলো। ঠিক আছে, তো এইরকম এখানে তো অলরেডি দুইটা ব্যবহার বলাই আছে। এখান থেকে আবার কি হয়, অ্যাসিড উৎপন্ন হয়, কি উৎপন্ন হয়, অ্যাসিড, জৈব অ্যাসিড উৎপন্ন করা যাবে, অ্যালকোহল উৎপন্ন করা যাবে, এগুলো সব বিক্রিয়া কি দিতে হবে। এখান থেকে অ্যালকোহল উৎপন্ন হবে, কিভাবে অ্যালকোহল উৎপন্ন হবে, প্রথমে মিথাইল
আমরা দেখেছি এই সমস্ত বিক্রিয়াগুলোই কি এখানে আছে। অ্যালকেন থেকে কি হবে, অ্যালকোহল উৎপন্ন হয়, সেটা আমরা অলরেডি কি বিভিন্ন বিক্রিয়া এখানে দেখালাম। ঠিক আছে, এই যে প্রথমে অ্যালকাইল ক্লোরাইড তৈরি করতে হবে, যে এই বিক্রিয়াগুলো। ঠিক আছে, তোমরা এখানে দেখো, হ্যাঁ, এই যে এখানে যে বিক্রিয়াগুলো আছে, এই বিক্রিয়াগুলো দেখো এখানে। এখানে মিথাইল ক্লোরাইড, এখানে এই যে এখানে মিথেনের সাথে বিক্রিয়া ঘটছে। এখানে কার সাথে বিক্রিয়া ঘটছে, মিথেনের সাথে। এতক্ষণ কি দেখলাম, আচ্ছা এইখানে দেখো, এখানে খুব সম্ভবত তোমরা এতক্ষণ এটা দেখলা, এগুলো দেখো নাই। হাইড্রোকার্বন কাকে বলে, অ্যারোমেটিক হাইড্রোকার্বন কাকে বলে, ওটা তো দেখাইলাম। এই যে এটা 2 নং বিক্রিয়াকে কোন ধরনের বিক্রিয়া, এই 2 নম্বর বিক্রিয়াটি, সরি 2 নম্বর বিক্রিয়া কোনটা, এই যে এইটা 2 নম্বর বিক্রিয়া আছে। এখানে কি তৈরি হয়েছে, এই যে মিথেন, এখানে প্রোপিন এবং হাইড্রোক্লোরিক অ্যাসিড যুক্ত হয়ে ভিনাইল ক্লোরাইড তৈরি করছে, অর্থাৎ প্রোপাইন থেকে প্রোপিন তৈরি হয়েছে। এটা একটা সংযোজন বিক্রিয়া, এটা জেনারেলি একটা কি বিক্রিয়া, সংযোজন বিক্রিয়া। আর উদ্দীপকের যে গ্যাস, অর্থাৎ তোমার গ্যাসটা আছে মিথেন গ্যাস, এই মিথেন গ্যাসকে বহুরূপে ব্যবহার করা যাবে। এইখানে এই যে বিক্রিয়া, এইখানে ইথিনের সাথে, এখানে ইথেনের সাথে বিক্রিয়া হয়েছে, ইথেনের সাথে যদি না বিক্রিয়া হয়, এটার সাথে বিক্রিয়া হতো, তাহলে কি হইতো, ইথাইল ক্লোরাইড তৈরি হইতো। প্রত্যেক কি হইতো, ইথাইল ক্লোরাইড। তাহলে ইথাইল ক্লোরাইডের সাথে যদি সোডিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া হইতো, তাহলে ইথানল না হয় কি হইতো, এখানে এই মিথানল তৈরি হইতো। ঠিক আছে, তবে সেই মিথানলকে যদি আমরা এখানে কি করতাম, মিথানল অ্যালকোহল তৈরি হইলো 1 নম্বর, তাহলে অ্যালকোহল, মিথেন থেকে অ্যালকোহল তৈরি হইলো। তারপর এই অ্যালকোহলকে যদি আবার জার্মান অক্সিজেনের সাথে করা হয়, তখন এখানে কি হইতো, ইথানঅ্যালডিহাইড তৈরি না হয়ে মিথানঅ্যালডিহাইড CH, এই জিনিস তৈরি হইতো। ঠিক আছে, এই জিনিস তৈরি হতো। এটাকে যদি আবার পরবর্তীতে কি করা হইতো, জার্মান অক্সিজেন দ্বারা, এই যে এখানে জার্মান অক্সিজেন দ্বারা আবার যদি হয়, তখন জৈব অ্যাসিড তৈরি হইতো। CH3COOH না হয় HCOOH, এটা হচ্ছে অ্যাসিড, তোমার মিথানিক অ্যাসিড তৈরি হইতো। তাহলে দেখো, এক মিথেন গ্যাস থেকে অ্যালকোহল তৈরি করা যাচ্ছে, অ্যালডিহাইড তৈরি করা যাচ্ছে, আবার অ্যাসিডও তৈরি করা যাচ্ছে। ঠিক আছে, তো এখানে তো এটা হচ্ছে তোমার কি, এই প্রথম গ্যাসের বহুমুখী ব্যবহার। তাহলে বহুমুখী ব্যবহার জ্বালানি হিসেবে ব্যবহার করা যায়। তারপর এখানে ভিনাইল ক্লোরাইড হিসেবে তৈরি করা যায়, এখানে ইথাইন তৈরি করা যায়, অ্যালকাইন তৈরি করা যায়, অ্যালকোহল তৈরি করা যায়, অ্যালডিহাইড তৈরি করা যায়, অ্যাসিড তৈরি করা যায়। তাহলে এটা অলরেডি এটা কি বহুমুখী ব্যবহার, প্রত্যেকটা বিক্রিয়া দিয়ে এরকম একটা জিনিসকে অনেক কাজে ব্যবহার করা যেতে পারে। ওকে, এরপর হচ্ছে X প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড মিলে সোডিয়াম ইথানয়েড তৈরি হয়েছে। তো সোডিয়াম ইথানয়েড এই বিক্রিয়াগুলো অলরেডি আমরা দেখলাম। এটা কার সাথে বিক্রিয়া, তাহলে এখানে পানি উৎপন্ন যেহেতু হয়েছে, তার মানে এটা বিক্রিয়াটা সোডিয়াম হাইড্রোক্সাইডের কার সাথে বিক্রিয়া করছে, তাহলে এখানে দেখো CH3COO, এই জৈব অ্যাসিড, এই জৈব অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া সোডিয়াম ইথানয়েড তৈরি হয়েছে, পানি তৈরি হয়েছে। ঠিক আছে, তাহলে এটা দেখতেই পাইতেছো তোমরা, এটা খুব কঠিন প্রশ্ন দেয়নি এখানে। অ্যারোমেটিক হাইড্রোকার্বন কি এটা জানো, যেসব হাইড্রোকার্বন সুগন্ধযুক্ত অ্যারোমেটিক হাইড্রোকার্বন, অর্থাৎ যাতে সুগন্ধ আছে এবং তোমার সমতলীয় চাকরিক যৌগ গঠন করে এবং একান্তর কি আছে, একান্তর এক বন্ধন বা দ্বিবন্ধন, একান্তর দ্বিবন্ধন আছে। ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন তৈরি করা হয়, তো এটা তো খুব ইজিলি ইথাইন তৈরি হয় ক্যালসিয়াম কার্বাইড। তাহলে ক্যালসিয়াম কার্বাইডকে এখানে ইথাইন তৈরি হবে CH3H। তাহলে এখানে ক্যালসিয়াম কার্বাইড জাস্ট পানি দিলেই হবে, এর সাথে প্লাস কি পানি, ক্যালসিয়াম কার্বাইডের সাথে ক্যালসিয়াম কার্বাইড থেকে কিভাবে ইথাইন তৈরি করা হয় বিক্রিয়া সহ লেখো। তাহলে ক্যালসিয়াম কার্বাইড এবং পানিতে তাপ দিলেই তোমার এই এটা তৈরি হবে, আর কি হবে, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি হবে। ওকে, এরপর বলছে উদ্দীপকের বিক্রিয়াটি সম্পন্ন করো। তো সম্পন্ন তো অলরেডি হইলই, আমি তো লিখেই দিলাম, এটা জাস্ট জৈব অ্যাসিড হবে, জৈব অ্যাসিডের সাথে সোডিয়াম হাইড্রোক্সাইড যুক্ত করলে এটা কি দিচ্ছে। এরপর হচ্ছে এক্স যৌগটি অ্যাসিড হবে কি, এটা কেমন প্রশ্ন। হ্যাঁ, এটা ডেফিনেটলি এটা অ্যাসিড,
তো এখন এটা পানিতে যখন বিক্রিয়া হবে তখন কি হবে, CH3 COO- তৈরি হবে আর H+ তৈরি হবে। এখানে অ্যাসিডের সংজ্ঞা দিবা, অ্যাসিডের সংজ্ঞা দিবা যে যারা পানির সাথে দ্রবীভূত হয়ে H+ আয়ন তৈরি করে তারাই হচ্ছে অ্যাসিড, এবং এই জিনিসটা পানির সাথে বিক্রিয়া করে পানির সাথে ভেঙে গিয়ে এই জিনিসটা তৈরি করে, এই তোমার এই মূলকটা তৈরি করে আর H+ মূলক তৈরি করে, তাহলে এটা হচ্ছে অ্যাসিড। তো মেরিটলেস কোশ্চেন আর কি। ওকে, তো এই অধ্যায় আমাদের শেষ হইলো। তোমাদের কোনো সমস্যা থাকলে অবশ্যই কমেন্ট করবা, আর এরপর অন্য অধ্যায় নিয়ে তোমাদের সাথে আবার দেখা হবে।